প্রশ্ন করতে চেয়েছি, আপনারা আপনারা যে যে ম্যানশন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন জবাব দিয়েছেন, মন্তব্য করেছেন, তার মতো করে তিনি সাবেক বিশ্লেষণ পালিয়ে করেছেন। আশ্রয় আমরা নিয়েছেন জনাব মোহাম্মদ পার্শ্ববর্তী তৌহিদ দেশে। হোসেনকে অনেক ধন্যবাদ দিতে চাই এরকম এবং একটি দর্শক কূটনৈতিক আপনারা আমাদের পরিস্থিতির সঙ্গে দায়িত্ব ছিলেন, অনেক নিয়েছেন দর্শক আমাদের সঙ্গে সরকার। আজকে এরপর অনুষ্ঠানে সামনে দেখেছেন, এসেছে মন্তব্য পাচার করেছেন, করা আমাদের অর্থ সবাইকে ফেরতের শুভেচ্ছা দাবি, অভিনন্দন এবং আমরা প্রবাসে বৃহস্পতিবার অপপ্রচার, আপনাদের সঙ্গে নতুন কোনো সংখ্যালঘুদের অতিথি নিয়ে নিয়ে আসবো। নানা ধরনের জনাব কথা, মোহাম্মদ তৌহিদ হোসেন, সেই আপনাকে সব আবারও ট্রাম্পের ধন্যবাদ, টুইট, শুভেচ্ছা, সবকিছু কৃতজ্ঞতা নিয়ে জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে আমরা শেষ করছি। দারুণ ব্যস্ত থাকতে দেখেছি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই সময় আমাদের মুখোমুখি এইসব প্রশ্ন এবং নানা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সামনে এসেছেন পররাষ্ট্র উপদেষ্টা জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন। জনাব তৌহিদ হোসেন, আপনাকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। পেশাগত জীবনে তিনি পেশাদার কূটনীতিবিদ হিসেবে কূটনীতির সর্বোচ্চ স্তরে কাজ করেছেন, এখন তিনি পলিসির দায়িত্বে আছেন। আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। জনাব তৌহিদ হোসেন কি আমাদের সাথে যুক্ত হয়েছেন? আই ক্যানট সি হিম। হ্যাঁ, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। ওকে, জনাব তৌহিদ হোসেন, আপনাকে আবারও, মানে আপনি এখন এতক্ষণে আমাদের সাথে স্ক্রিনে এসেছেন, আপনাকে আবারও আমি ধন্যবাদ জানাতে চাই যে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আপনি আমাদের কৃতজ্ঞতা জানবেন। আমরা অনেকগুলো বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। তো মিস্টার হোসেন, আমি প্রথম যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই সেটি আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংক্রান্ত। যেহেতু ভারত নিয়ে অনেক কথা হচ্ছে, ভারতের প্রচার বা অপপ্রচার, প্রপাগান্ডা আমরা যেভাবে বলি না কেন, ভারতীয় মিডিয়া, ভারতীয় সরকার, তাদের অবস্থান, নানা ধরনের কথা আসছে। গতকালও 3টি বড় ঘটনা হয়েছে, সেটি আমরা পরে আসছি। আমরা শুধু জানতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়ে, পদচ্যুত হয়ে বা পদত্যাগ করে ভারতে চলে গেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তার অফিসিয়াল স্ট্যাটাসটা এখন কি? মানে তার অবস্থান সম্পর্কে আমাদের কাছে কি তথ্য আছে? আমাদের কাছে অবস্থান নিয়ে আমাদের কাছে কি তথ্য আছে? তিনি দেশে ফিরবেন, অন্ধকার হচ্ছে, আরো লাইট আছে। তিনি দেশে ফিরবেন বা আপনারা ফিরিয়ে আনবেন দ্রুত, এমন কিছু ঘটবে কিনা, তৃতীয় কোনো দেশে যেতে পারেন কিনা? ধন্যবাদ। এটা আসলে সবই, আপনি যে প্রশ্ন করেছেন এটাতে উত্তর দিতে গেলে একটু স্পেকুলেটিভ হয়ে যাবে। বিষয়টা হচ্ছে যে উনি ভারতে প্রথমে গিয়েছিলেন এবং প্রথম থেকে যেটুকু জানা যাচ্ছিল যে তিনি ভারতে খুব বেশি দিন থাকবেন না, এরকম একটা কথা কিন্তু শোনা গেছে। কিন্তু এখন তো ধরুন 4 মাস হতে চলেছে উনি ওখানেই আছেন। কি কারণে আছেন সেটা বিভিন্ন কারণের কথাবার্তা বলা হচ্ছে, সেটা আমরা জানি না। আহ, এখন উনি কতদিন থাকবেন এটাও কিন্তু আমরা জানি না। এটা অনেকটাই ভারতীয়দের এখতিয়ার, তারা তাকে কতদিন থাকতে দেবেন বা আহ, উনি কতদিন থাকবেন ইত্যাদি ইত্যাদি। তো আমি যেটা মনে করি যে আহ, যদি বাংলাদেশে যদি তার বিরুদ্ধে মামলা তেমন একটা পর্যায়ে পৌঁছে, তাহলে তাকে আমরা চাইতেই পারি ফেরত আনার জন্য। কিন্তু তারপরে সেটা উনি কখন আসবেন, ভারতীয়রা ফেরত দিবে কিনা, কিভাবে দেবে, এটা কিন্তু এখন আমি কোনো উত্তর দিতে পারবো না, কারণ আমি কোনো স্পেকুলেট করতে চাই না। তার অবস্থান সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষ কি আপনাদেরকে কোনো ব্রিফ করেছে বা নিয়মিত ব্রিফ করে? কেন আমি এটি জানতে চাইছি, তিনি কি ভারতে গৃহবন্দী আছেন? এটাও দেখুন, এ ব্যাপারে আমার জ্ঞান আর আপনাদের জ্ঞান একই, কারণ পত্রপত্রিকায় যা কিছু আসে আমিও সেটুকুই জানি। এর চেয়ে বাইরে আসলে আমার কিছু জানা নেই। কাজে আমি এটা স্পষ্ট কোনো উত্তর দেওয়ার, যেহেতু আমার কাছে তথ্য নেই, আমি সেটা দিতে পারছি না। একজন বিশ্লেষক বা বিশেষজ্ঞ হিসেবে যদি আপনাকে জানতে চাই যে, মানে সাবেক একজন প্রধানমন্ত্রী, তাকে কি আসলে মানে আমরা দেখে কি বুঝতেছি যে তাকে কি আসলে বিদেশি গণমাধ্যমের সাথে কথা বলতে, অন্ধকার। বিদেশি গণমাধ্যম থেকে কথা বলতে, অ্যাডভাইজার হোসেন, আমরা আপনাকে স্পষ্ট দেখতে পাচ্ছি, আমরা আপনাকে স্পষ্ট শুনতেও পাচ্ছি। ওকে, আমরা ঠিক আছে। আমরা যেটি জানতে চাইছি যে, মানে তাকে কি আসলে বিদেশি গণমাধ্যমে বা কোনো গণমাধ্যমে কথাবার্তা বলায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, নিষেধাজ্ঞায় আছেন? মানে আমরা কিন্তু, আমার বিবেচনায় কিন্তু তাকে, উনি ভারতে গৃহবন্দী আছেন, কারণ তাকে মিডিয়ার সাথে কথা বলতে দেওয়া হচ্ছে না। এবং মানে আপনার কাছে কি মনে হয়? আবার আমি বলছি যে আসলে এ সম্বন্ধে আমার কাছে সুস্পষ্ট কোনো তথ্য নেই। আহ, আপনারা জানেন যে একদম প্রথমেই কিন্তু উনি কিছু কথা বলেছিলেন ভারতে থাকা অবস্থায়, এবং আহ, প্রধান উপদেষ্টা বলেছিলেন যে উনি ভারতে থেকে যদি বাংলাদেশের রাজনীতি, বর্তমান সরকার পরিস্থিতি নিয়ে কথাবার্তা বলতে থাকেন, তাহলে সেটা আসলে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণে বা স্বাভাবিক অবস্থায় সম্পর্ক চালিয়ে যেতে সেটা সহায়ক হবে না। আমি আমার অবস্থানটা মনে করি সেরকম। আমি মনে করি যে তিনি যদি সেখান থেকে কোনো আহ, আহ, মানে তার সমর্থকদেরকে কোনো দিক নির্দেশনা না দেন, কোনো কথাবার্তা না বলেন, সেটাই আহ, পারস্পরিক সম্পর্কের জন্য অনেক ভালো। অ্যাডভাইজার হোসেন, আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ
বিগত সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের লাল পাসপোর্ট বাতিল করা হচ্ছে, এখন তাদের ট্রাভেল ডকুমেন্ট কি হবে, কি স্ট্যাটাস হবে, সেই ব্যাপারে কি পররাষ্ট্র মন্ত্রণালয় বা আপনাদের দপ্তরে উনারদের তরফ থেকে কোনো যোগাযোগ করা হয়েছে? আমার কাছে আসলে তেমন কিছু আসেনি এখন পর্যন্ত। এ ব্যাপারে সাধারণ নিয়মটা হচ্ছে যে তাদের যখন দায়িত্ব শেষ হয়ে যাবে তখন তো লাল পাসপোর্টটা বাতিল করা হবে। তখন তারা দেশে থাকলে পাসপোর্টের জন্য দরখাস্ত করতে পারেন। আহ, বিদেশে থাকলে তারা একটি ওয়ান ওয়ে ওটিপি, যেটাকে ওয়ান টাইম পাস নিয়ে শুধু বাংলাদেশে ফেরার জন্য তারা একটা কাগজ নিতে পারেন। সেই কাগজটা নিয়ে তারা দেশে এসে পড়তে পারেন এবং তারপরে তারা পাসপোর্টের জন্য দরখাস্ত করতে পারেন। এটাই হলো স্বাভাবিক নিয়ম। বাংলাদেশ নিয়ে অপপ্রচারের জন্য, মানে যদিও আমি ভারতীয় মিডিয়া এবং ভারতীয় সরকারকে ঠিক এক করে দেখি না, কিন্তু বাংলাদেশকে নিয়ে একের পর এক যেটাকে আমরা প্রপাগান্ডা বলছি, অপপ্রচার বলছি, এবং কোনো কোনো ক্ষেত্রে সেটি কিন্তু মানে বোনাফাইডি না, অনেক ক্ষেত্রে সেটি মেলাফাইডি, মানে ইচ্ছে করে এরকম করা হচ্ছে বলে অনেকটা মনে হচ্ছে। আপনার কাছে কি মনে হয়, মানে এর কারণ কি শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, বা ভারত সরকার মনে করছে, বা ভারতীয় জনগণ মনে করছে যে অবস্থাটা কোনো একটা পরিবর্তন হতে পারে, মানে যিনি যাকে আমরা কি বলবো, দেশত্যাগী, পদত্যাগী, পলাতক সরকার প্রধান, তাদের নিয়ে কি কোনো পরিকল্পনা আছে বলে মনে হয় তাকে নিয়ে, বা বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আহ, দেখুন, বিষয়টা হচ্ছে, আমার দৃষ্টিতে বিষয়টা এরকম। আমি মনে করি না যে এ ধরনের কোনো প্রত্যাবর্তন সম্ভব। আমার মনে হয় যে যারা মুক্ত মনে বিচার বিশ্লেষণ করেন, এমনকি যারা একটু কট্টরপন্থীও, তাদেরও কারো কারো বক্তব্য পাওয়া গেছে যে এরকম মনে করাটা ভুল, যে তাকে আবার পুনরধিষ্ঠিত করা যাবে এখানে। আহ, শুনুন, ভবিষ্যৎ, দূর ভবিষ্যৎ কি হবে এটা তো কেউই জানে না। বস্তুত যে বিপ্লব ঘটে গেছে বাংলাদেশে 6 মাস আগেও তো কেউ ভাবেনি যে এরকম কিছু ঘটতে পারে। কিন্তু এটা অবশ্যই নিশ্চিত যে অদূর ভবিষ্যতে এরকম ঘটার কোনো সম্ভাবনা নেই। আহ, এখন তারা কেন এই মানে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ক্যাম্পেইন চালাচ্ছে আহ, প্রধানত মিডিয়াতে, এবং শুধু আপনি খেয়াল করে দেখবেন যে কতগুলি সংগঠন সারা বিশ্বে এই মতবাদ প্রচারের চেষ্টা করছে যে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের এখানে হিন্দুদের কোনো নিরাপত্তা নেই, এখানে প্রচন্ড ভাবে তাদের উপর নিপীড়ন করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। বাস্তব যারা এখানে দেখছেন তারা কিন্তু কেউ এরকম কথা বলেননি। দূরে থেকে অনেকে এরকম বলছেন। এই ধরনের প্রোপাগান্ডায় তারা মিসলেড হচ্ছেন, অথবা ইচ্ছাকৃতভাবে মিসলেড হচ্ছেন। তাদের যদি বাংলাদেশ বিরোধী কোনো মনোভাব থাকে সেটাকে তারা এগিয়ে নিচ্ছেন। কিন্তু আহ, যারা এখানে দেখছেন, আছেন, তারা কিন্তু কেউ একথা বলছেন না যে এই ধরনের কোনো পরিস্থিতি এখানে বিরাজ করছে। হ্যাঁ, এটা সত্য যে আহ, মার্চ আগস্ট পরবর্তী কয়েকদিন যখন কোনো সরকার ছিল না, তখন অনেক কিছু ঘটতে পারতো, কারণ তখন পুলিশও ছিল না দায়িত্বে। পুলিশ যেহেতু আহ, এক ধরনের তাদের অপাঙ্ক্তেয় অবস্থায় ছিল। কিন্তু এই সরকার দায়িত্ব নেওয়ার পরে খুব তাড়াতাড়ি কিন্তু নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছে। এবং যদি 2-4টা ঘটনা ঘটেও থাকে এর আগে, সেটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা গেছে। এবং একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে যে এই পুরো ব্যাপারটার মধ্যে কোনো ধর্মীয় বিষয় ছিল না। এটা যেটা হয় সেটা হলো যে পূর্ববর্তী 15 বছরের যে স্বৈরাচারী সরকার ছিল তাদের সময়ে অনেকে নিগৃহীত, নিপীড়িত, অত্যাচারিত হয়েছেন। তাদের মধ্যে এক ধরনের প্রতিশোধ স্পৃহা ছিল। যখন সরকার ছিল না, অথবা সরকার নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে মাত্র, তখন কিছু কিছু ঘটনা ঘটেছে, যে কিছু অগ্নিসংযোগ ঘটেছে, কিছু ভায়োলেন্স ঘটেছে। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন সেখানে কিন্তু আপনি যদি ধর্মীয় সংখ্যালঘুদের বিচার করেন রাজনৈতিক ভাবে, তাহলে দেখবেন যে তাদের সংখ্যা অত্যন্ত, তাদের মধ্যে যে 2-1 জন নিগৃহীত হয়েছেন সেটা সংখ্যা অত্যন্ত সীমিত। বরং সেখানে যারা ভায়োলেন্সের সম্মুখীন হয়েছে তাদের মধ্যে আগের সরকারের সমর্থক এবং মুসলিম ধর্মাবলম্বী মানুষের সংখ্যাই সমধিক। নিতান্তই 1-2টো কেস হয়তো ঘটেছে হিন্দুদের ক্ষেত্রে, কিন্তু সেটাকে ধর্মীয় চরিত্র দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং হয়েছে, এবং এখনো হচ্ছে। এটাই দুঃখজনক। জনাব হোসেন, ভারতীয় হাই কমিশনারকে গতকাল ডেকে 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 পাঠানো হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং সেটা একটা আগরতলায় বাংলাদেশের পতাকা এবং অন্যান্য আরো বিজেপির রাজনৈতিক নেতৃবৃন্দের অনেক বক্তব্যের প্রেক্ষিতেই সেটা করা হয়েছিল। আপনার কাছে কি তথ্য আছে, বা আপনি কি বলবেন, মানে এইটা ওরা কেন করছে, বা আপনার কাছে কি মনে হচ্ছে যে বাংলাদেশে করা হচ্ছে সেটা প্রতিক্রিয়াটা করা হচ্ছে, নাকি ভারতীয় কর্তৃপক্ষ
একটা তো মিডিয়া যেটা সরকারের বাইরে, আবার কিছু রাজ্য সরকার, লোক সরকার, এবং মমতা ব্যানার্জিও গতকাল বলেছেন বাংলাদেশ নাকি জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর। এই ব্যাপারটাকে আসলে আপনি কিভাবে দেখছেন বা আপনার কাছে কি মনে হচ্ছে? দেখুন, বাংলাদেশের ঘটনার প্রতিক্রিয়ায় হচ্ছে এটা তো কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না, কারণ বাংলাদেশে কিছু ঘটছে না। যেগুলো তারা প্রচার করছে, অপপ্রচার করছে, তার একটি ঘটনা ঘটছে না এখন বাংলাদেশে। আমি তো বলেছি যে একদম প্রথম অবস্থায় যখন সত্যিকার অর্থে সরকার ছিল না কয়েকদিন, ওই সময় কিছু ঘটনা ঘটেছে, সেটাকে অতি দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। এমনকি পুলিশকে অ্যাক্টিভেট করার আগেই এটা করা হয়েছে। আপনারা জানেন যে যাতে এই ধরনের ঘটনা ঘটতে না পারে, এই জন্য এমনকি মাদ্রাসা ছাত্ররা গিয়ে পাহারা দিয়েছে যাতে কোনো দুষ্কৃতিকারীরা এই ধরনের ঘটনা ঘটাতে না পারে। তারপরেও কিন্তু প্রোপাগান্ডা থেমে নেই, এবং প্রোপাগান্ডা সব ধরনের প্রপোর্শন বহির্ভূতভাবে বিশেষ করে মিডিয়াতে এটা প্রচারিত হয়েছে। ভারতে আমরা জানি যে আপনি সরকার বা ক্ষমতাসীন দলের কথা বাদ দিন, তাদের সহযোগী অনেকগুলি হিন্দুত্ববাদী সংগঠন আছে যারা অত্যন্ত উগ্রপন্থী, এবং তারাই কিন্তু অধিকাংশ এই যে ঘটনাগুলি কিন্তু তারা ঘটাচ্ছে। এবং তাদের আনফরচুনেটলি তাদের কিন্তু সমস্ত পৃথিবীতেই নেটওয়ার্ক আছে। ধরুন বিশ্ব হিন্দু পরিষদ, ধরুন বজরং দল, এদের কিন্তু সমস্ত বিশ্বের নেটওয়ার্ক আছে, এবং সবখানে তারা বাংলাদেশ বিরোধী প্রচারণার চেষ্টা করছে এবং মিস ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছে। অনেককে তারা ইনফ্লুয়েন্স করতে পারছে। এটা দুঃখজনক, কিন্তু আমরা মনে করি যে সরকারিভাবে ভারতের এটা বুঝতে পারার কথা যে এই ধরনের কোনো ঘটনা ঘটছে না, তাদের কাছে তথ্য থাকার কথা, এবং তারা তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে আমরা খুশি হব। মমতা ব্যানার্জি প্রসঙ্গ তুলেছেন। মমতা ব্যানার্জি আমার পরিচিতা, আমি 4 বছর ডেপুটি হাই কমিশনার ছিলাম কলকাতায়, তখন তার সাথে যথেষ্ট হৃদ্যতাও ছিল বলে আমি মনে করি। উনি হঠাৎ করে কেন এই কথা বলেন? উনি অনেক সময় কিন্তু অনেক কিছু বলেন যেটা ঠিক প্রত্যাশিত না, এটা এটা তার বৈশিষ্ট্যের মধ্যে আছে, কিন্তু তবু হঠাৎ করে তিনি এই কথা কেন বললেন আমি জানি না। এমন একটা ধারণা করা যায় যে হয়তো উনি ভাবছেন যে যেহেতু একটা হিন্দুত্ব পন্থী এক ধরনের একটা ওয়েভ চলছে ভারতে প্রোপাগান্ডা হিসেবে, তিনিও সেখানে তার ইলেকটোরেটকে যাতে সন্তুষ্ট রাখতে পারেন এরকম কিছু উদ্দেশ্যে বলছেন কিনা, এটা আবার এগেইন আমি একটু স্পেকুলেট করছি। সেটা যদি তিনি এটা করে থাকেন, তাহলে আমি মনে করি না যে পশ্চিমবঙ্গের ইলেকটোরেট সম্বন্ধে আমার যেটুকু সামান্য জ্ঞান আছে, অবশ্য ওনার নিজস্ব জ্ঞান নিশ্চয়ই তার থেকে অনেক বেশি, সেখানে এটাও খুব একটা কাজ করবে বলে আমার মনে হয় না। আর দ্বিতীয় কথা হলো, উনি যেই বক্তব্য দিয়েছেন জাতিসংঘ বাহিনী কোথায় কি পরিস্থিতিতে নিযুক্ত করা হয় এটা তার না জানার কথা নয়। কাজেই সেক্ষেত্রে উনি বিশ্বাস করেন যে সেরকম পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশে, এটা আমার একেবারেই মনে হয় না। উনি এর চেয়ে অনেক বেশি জ্ঞানী বুদ্ধিমতী মানুষ, কাজে উনি নিশ্চয়ই এটা ভাবছেন না। আমার বিশ্বাস এটা উনি একটু রাজনৈতিক প্রয়োজনেই এই ধরনের একটা অদ্ভুত প্রস্তাব রেখেছেন বলে আমার মনে হয়। আপনার কাছে কি এই কথা মনে হচ্ছে কিনা যে মানে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে মমতা ব্যানার্জি অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সব বিষয়ে মুখোমুখি থাকে, মানে এরা ভাত খাইছে বললে এরা রুটি খাইছে বলে, এরা সাদা বললে ওরা কালো বলে, মানে কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে গতকাল আমরা মমতা ব্যানার্জি এবং বিজেপির নেতা শুভেন্দু অধিকারীকে প্রায় একই জায়গায় থাকতে দেখলাম। মানে মমতা ব্যানার্জি বলেছেন জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী নিতে আহ্বান, আর ওদিকে বেনাপোলের কাছে এসে সরকারের বিরুদ্ধে পেট্রাপোল বন্দরে বিজেপির নেতৃবৃন্দ মানে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তারা বিক্ষোভ করছেন, পেঁয়াজ দিব না, আলু দিব না, মানুষকে ঢুকতে দিব না। তো আবার আপনি মিডিয়ার কথা বলতেছেন, বাংলাদেশের সোশ্যাল মিডিয়ামে আমরা কিন্তু দেখতেছি যে সব কিছুর মধ্যে একটা ইন্ডিয়ার জুজু দেখা, একটা ভয় দেখা। সরকারের মধ্যে আমরা এটা কি সরকারের পলিসিটা আমরা যদি একটু জানতে পারতাম, যে একটা তো আছে যে মুখে সারাক্ষণ ইন্ডিয়াকে তোষণ করা, যেটা আমরা মানে এর আগে সরকারকে দেখছি কারণে অকারণে, যেটা নিয়ে আসলে আমরা বহুবার আপনাদের কাছে গেছি, যে মানে ইন্ডিয়ার তোষণ, সারাক্ষণ ইন্ডিয়ার কথাগুলি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে দিতেছে, এরকমও আমরা অনেক সময় মনে হয়েছে। এই সরকারের পলিসিটা কি আসলে সার্বিক বিবেচনায়, যে তারা কি আসলে মানে যেহেতু একটা পপুলিস্ট জায়গা, এরকম যে ইন্ডিয়াকে একটা গালাগালি দিলে বা ইন্ডিয়াকে একটা বকা দিলে, কিছু মুখে কিছু কথা বললে সেটাকে পাওয়া যায়, নাকি ইন্ডিয়ার সাথে কূটনীতিক সম্পর্কটার ব্যাপারেও একটা চিন্তা আছে? আমি একটু প্রশ্নটা লম্বা করে ফেলাম সেজন্য দুঃখিত। মানে বাজারে কথা আছে এরকম যে ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি নরেন্দ্র মোদীর সাথে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু তারা আসলে মানে তিনি সময় পান নাই, কথা হয় নাই, কথা হচ্ছে না, আগাচ্ছে না কিছু। বাংলাদেশ আর ইন্ডিয়া সম্পর্কে একটা গিট্টু লেগে আসে। ওকে, আপনি অনেকখানি প্রশ্ন করেছেন, আমি একটু উত্তরটা একটু সংক্ষেপে দেওয়ার চেষ্টা করি। প্রথমে আপনি যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার কথা যেটা বলেছেন,
তাদের কিন্তু ভারত বিরোধী কথাবার্তা আছে, আমি মানি, কিন্তু সেটার পরিমাণ আপনি যদি দেখেন, সেটা ভারতে বাংলাদেশ বিরোধী যে পরিমাণ ভয়ঙ্করভাবে প্রপাগান্ডা চলছে, সে তুলনায় এটা কিছুই না। সেটা অত্যন্ত নগণ্য পরিমাণ আমাদের এখানে, আমি বলবো। আহ, ভারত কেন করছে এটা তো আমরা জানি না প্রথমে, যে কেন তারা এরকম ভূমিকা নিল। আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন, পাকিস্তান থেকে একটি জাহাজ এসেছিল পেঁয়াজ এবং কটন ইত্যাদি কিছু জিনিসপত্র নিয়ে। টেলিগ্রাফের মতো পত্রিকা সেটাকে বলেছে যে এটাতে অস্ত্র এসেছে এবং এটা ভারতের জন্য আহ, মানে নিরাপত্তার জন্য হুমকি, উত্তর পশ্চিমের সন্ত্রাসীদের কাছে মদদ দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। এখন এই ধরনের একেবারে কাণ্ডজ্ঞানহীন, আমি শুধু সূত্রহীন বলবো না, কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা বলার কোনো, একটা মেইন স্ট্রিম পত্রিকাতে, টেলিগ্রাফের মতো, টেলিগ্রাফের অনেকের সাথে আমার খুব ভালো জানাশোনা ছিল কলকাতায় থাকতে, এটা অবিশ্বাস্য। এটা কেন যে ভারতীয় মিডিয়া এরকম একটা ন্যাক্কারজনক ভূমিকা নিচ্ছে এবং কেন তারা এটা করছে, সেটা তারাই ভালো বলতে পারবে। আপনি যদি সম্পর্কের কথা ধরেন, এটা কিন্তু সঠিক নয় যে, হ্যাঁ, আমরা যখন দায়িত্ব নেওয়ার পরে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর সাথে কথা বলতে চেয়েছিলেন, কথা কিন্তু বলেছিলেন, আমরা ব্যবস্থা করেছি, উনি আলাপ করেছেন। এরপরে নিউ ইয়র্কে যেটা দেখা হওয়ার সম্ভাবনা ছিল, সেটা সম্ভব ছিল না এই জন্য যে আসলে নরেন্দ্র মোদী চলে আসার পরে আমাদের প্রফেসর ইউনূস পৌঁছেছেন, কাজে এটা আসলে তখন সম্ভব হয়নি। এছাড়া আর কোনো সুযোগ ঘটেনি যে একসাথে দেখা হয়। যদি সুযোগ সৃষ্টি হয়, এক জায়গায় দুইজন থাকেন, তাহলে যে দেখা হবে না সেটা আমি বলবো না। তবে কথা হচ্ছে যে শুধু ওই দুইজনের দেখা হওয়াটাই তো বিষয় না, আমাদের সার্বিক জিনিসটা দেখতে হবে। যে আমরা তো প্রত্যাশা করবো না যে একটা ঠুনকো অজুহাতে ভারতীয় কর্তৃপক্ষীয় লোকজন বাংলাদেশের ব্যাপারে ওই আপনার যে হিন্দুদের নিরাপত্তা ইত্যাদি নিয়ে কথা বলবেন। আপনার মিডিয়া বলে সেটা হলো একটা কথা, আর অফিসিয়াল রুম থেকে যখন বলা হয় সেটা কিন্তু সম্পূর্ণ অন্য বিষয়। বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এবং সব সংখ্যালঘু এবং সংখ্যাগুরু সম্প্রদায়ের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশের, এটা দায়িত্ব আর কারো নয়। কাজে তাদের পক্ষে এ নিয়ে কথা বলাটা আমি মনে করি যে এটা একটা রীতি বহির্ভূত কাজ। আমরা তো তাদের কার কি নিরাপত্তা আছে না আছে সেটা আমরা তো কথা বলি না, তাহলে ওনাদের এ নিয়ে কথা বলার তো আমি কোনো প্রয়োজন দেখি না। এটা বরং এটা বলাতে অসুবিধা হয়, যেটা অন্যরা আরো এনকারেজ হয় এটা নিয়ে স্পেকুলেট করতে। আর বিশেষ করে যেখানে এই তথ্যগুলি সঠিক নয়। আহ, একজন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে, সেটা সঠিক হয়েছে কি হয়নি সেটা কোর্ট দেখবে, সেটা নিয়ে বিবৃতি দেওয়ার আমি কোনো কারণ খুঁজে পাই না। ওকে। আর যদি আপনি সম্পর্কের কথা বলেন, আমি আগেও বলেছি, প্রফেসর ইউনূসও বলেছেন, আমি আবারও বলতে চাই, আমরা একটি ভালো কার্যকর সম্পর্ক চাই, দুপক্ষের আহ পারস্পরিক স্বার্থ রক্ষা করে একটা কার্যকর সম্পর্ক আমরা দেখতে চাই। এখানে একটি কথা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, যে আমরা আহ, এটা স্বীকার করতে হবে যে 5 আগস্টের আগের সরকার এবং তার পরবর্তী পরিস্থিতির মধ্যে ভারতের সাথে সম্পর্কের পরিবর্তন হয়েছে এবং সেটাকে মেনে নিয়েই কিন্তু আমাদেরকে এগোতে হবে। আচ্ছা, মানে ভারতের সাথে পরিবর্তন হয়েছে সম্পর্কের, এবং সেটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে কাঙ্ক্ষিতও ছিল, কিন্তু আমরা ভারতের সাথে যেটা পরিবর্তন হয়েছে এইটা দেখানোর জন্য অনেক ক্ষেত্রে আমরা অনেক সিদ্ধান্ত নিয়েছি কিনা। কারণ কোনো কোনো বিশ্লেষক বলছেন করাচির সাথে জাহাজ যোগাযোগ পুনরুত্থাপনকে প্রায়োরিটি দিয়ে যে আবার মানে বা পাকিস্তানের সাথে সেটা করা হচ্ছে, সেটা যত না বাণিজ্যিক সিদ্ধান্ত তার চেয়ে অনেক বেশি পলিটিক্যাল সিদ্ধান্ত বা কূটনীতিক সিদ্ধান্ত ভারতকে দেখানোর জন্য। কিন্তু যা হইলে আমাদের আসলে অনেক লাভ হইতো, যে ধরা যাক চীনের সাথে আমাদের নতুন কোনো সম্পর্কের দুয়ার খুলতেছে কিনা, সেই ব্যাপারে এই সরকারের যতটা আগ্রহ তার চেয়ে বেশি আগ্রহ ভারতকে দেখানো, দেখো তোমরা যা পছন্দ করতেছিলে না বা যা করতে দিচ্ছিলে না তা আমরা করতেছি, অনেকে বলতেছেন। এই ব্যাপারটা নিয়ে যদি একটু মন্তব্য করতেন। আমি তা মনে করি না। আমি তা মনে করি না। আসলে একটি অকেশন ছিল যে আমাদের তো আসলে বিশেষ করে আপনিই বলছেন যে ওই ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃবৃন্দ তো বলছেন যে তারা সব পথঘাট বন্ধ করে দেবেন, কোনো পেঁয়াজ আসতে দেবেন না, আলু আসতে দেবেন না। দেখুন, পেঁয়াজ এবং আলু না আসলে বাংলাদেশের শুধু লস আর ভারতের কোনো লস নেই, এটা চিন্তা করাটা কিন্তু নিতান্ত নির্বুদ্ধিতা। বাংলাদেশে যেমন ভারতের সামগ্রী প্রয়োজন আছে, ভারতের জন্য বাংলাদেশের এই বাজার প্রয়োজন আছে। কারণ যেসব সামগ্রী আমরা আমদানি করি সেটা তারা লাভজনক ভাবে অন্য কোথাও রপ্তানি করতে পারবেন।
কাজে এটা আমি যেটা বলছিলাম যে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে কিন্তু আমরা সম্পর্ক ভালো রাখতে চাই। ঠিক আছে, ওনারা বন্ধ করে দিন, ভিসা দেওয়া হচ্ছে না, লোকজন চিকিৎসার জন্য যেতে পারছে না। আমাদের এখানে বড় বড় হসপিটালগুলিতে এখন সব সিট ভর্তি আছে, কোনো সমস্যা হচ্ছে না, চিকিৎসা কিন্তু মানুষ ঠিকই পাচ্ছে। যাদের আর্থিক সামর্থ্য একটু বেশি তারা হয়তো ব্যাংকক চলে যাচ্ছে, অনেকে কেউ সিঙ্গাপুর চলে যাচ্ছে, কারোর জন্য কোনো কিছু কিন্তু আটকে থাকে না। সবচেয়ে হাস্যকর হচ্ছে যে আপনার আগরতলাতে বন্ধ এই ধরনের কথাবার্তা হচ্ছে। আগরতলার ত্রিপুরার অর্থনীতি বা কতটুকু, সেখানে আমাদের প্রয়োজনীয় বা কতটুকু, তারা আমাদের কতটুকু, আমাদের বিশাল অর্থনীতির জন্য তারা কতটুকু বা দিতে পারে, তারা বরং সেমাই ল্যান্ডলকড হয়ে বসে থাকবে, 1000 মাইল ঘুরে তাদের মালামাল বিক্রি বা ক্রয় করতে হবে। তাদের নিজেদের স্বার্থে আমাদের সাথে ভালো সম্পর্ক রাখা প্রয়োজন। যদি তারা সেটা মনে করে যে সেটা করবে না এবং না করাতেই তাদের স্বার্থ আছে, ঠিক আছে, আমরা সেটা খুব সহজেই সামাল দিতে পারবো, এটা এমন কিছু কঠিন কাজ। আরেকটা কথা হচ্ছে যে ভারতের লোকজন বাংলাদেশে চাকরি করে, 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে এখানে কাজ করতে আসছে, তাদের ব্যাপারটাকে আপনারা কি এরকম এই সরকারে আসার পরে তাদের একটা অডিট পেয়েছে যে তাদের কত অংশ আসলে নামে কাজ করছে, কত অংশ বেনামে কাজ করছে, তারা টাকা কিভাবে পাঠাচ্ছেন বা তারা কিভাবে টাকা রোজগার করছেন বা কিভাবে চাকরি করছেন, সেই ব্যাপারটা কি একটু দেখা সম্ভব হয়েছে? দেখুন, এটা নিয়ে কিন্তু আমরা এখনো ক্যাম্পেইন যেটা চালানোর সেরকম কোনো কিছু আমরা করিনি। তবে আমরা সবসময় জানি যে একটা উল্লেখযোগ্য সংখ্যক, আমি কিন্তু সংখ্যাটা বলতে পারবো না, আমার মনে হয় কেউই এক্সাক্ট সংখ্যাটা বলতে পারবে না, উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় এখানে চাকরি করেন এবং তাদের বেশ একটা অংশ কিন্তু আসলে ঠিক প্রপার এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে, অনুমতি নিয়ে এখানে চাকরি করছেন না। কারণ আমি জানি যে এক দুজনের কথা, মানে অন্যান্য দেশের এক দুজনের কথা জানি যে অনেক ফর্মালিটি আছে, সেগুলি করে তারা চাকরি করছেন। অনেকেই ট্যুরিস্ট ভিসা এসে তারপরে যেভাবেই হোক আগে পিছিয়ে করে কাজ করছেন। আর টাকা নিয়ে যাওয়া তো আপনি জানেন যে কোনো সমস্ত পৃথিবীতে এটার কোনো সমস্যা না, হুন্ডি আছে সমস্ত পৃথিবীতেই, হুন্ডির মাধ্যমে তারা টাকা নিয়ে যেতে পারেন, এটা কোনো তেমন কোনো ব্যাপার না। এটা ঘটছে। তবে আমরা অবশ্যই নীতিগতভাবে আমরা চাই যে ঠিক আছে, যেখানে আমাদের তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ আছে এবং আমাদের মার্কেটে যদি ডিমান্ড থেকে থাকে, ওয়ার্ক মার্কেটে, জব মার্কেটে, তাহলে সেটা যদি তারা আসেন, সেটা নিয়মের ভিতর দিয়ে আসতে হবে এবং প্রপার ওয়ার্ক পারমিট নিয়ে আসতে হবে। এটা নিয়ে এখনো কোনো ক্যাম্পেইন কিন্তু আমরা শুরু করিনি, তবে এ ধরনের একটা কথা প্রচলিত আছে। আপনারা কি এখনো পরীক্ষা করে মানে দেখছেন না, বা এটা নিয়ে আসলে কোনো মানে আপনি কি যেটাকে ক্যাম্পেইন বলতেছেন, এটা কোনো একটা আমার দেখতেছে যে ভারতীয় কতজন এখানে কাজ করছেন বা কেন কাজ করছেন বা তারা বাড়তি সুবিধা নেওয়ার জন্য? কারণ কেউ কেউ বলেছেন যে গত সরকারের সময় ভারতীয় লোকজনকে অবাধেই কাজ করার সুযোগ দেওয়া হয়েছে, কেউ কেউ বলেছে যে ভারতীয় লোকজন থাকলে তাদের বিভিন্ন জায়গায় অনুমতি পেতে সুবিধা হয়েছে। আপনাদের প্রায়োরিটিতে কি যারা এখানে চাকরি করছেন তারা, মানে ভারতীয় যারা চাকরি করছেন তাদের ওয়ার্ক পারমিট পরীক্ষা করা, তাদের অন্য বিষয়গুলি পরীক্ষা করা, টাকার পাওয়া, কত টাকা তারা এখানে খরচ করছেন, সেইগুলি কি মানে এই মুহূর্তে? এ সম্বন্ধে সঠিক এবং খুব বিস্তারিত তথ্য আমার কাছে নেই। তবে আমি নীতিগতভাবে বলতে পারি যে যারা কাজ করছেন তারা যদি ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে থাকেন তাহলে সেটা তো অবশ্যই তারা লিগালি করছেন। যদি ওয়ার্ক পারমিট ছাড়া করে থাকেন তাহলে যে কোনো সময় তো তাদের বিরুদ্ধে মানে তাদের এমপ্লয়মেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। এটা ভারতের আইনেও আছে, আমাদের আইনেও আছে। অ্যাম্বাসেডর হোসেন, সরি অ্যাডভাইজার হোসেন, আপনি কি এইটা দেখতেছেন যে ভারত বাংলাদেশের বিপক্ষে বলছে যে তারা চিকিৎসার জন্য ভিসা দিবে না, ভিসা একরকম বন্ধ রেখেছে, বাংলাদেশ থেকে কাজ করতে রোমানিয়া যাবে, যেহেতু বাংলাদেশে এমবাসি নাই, ওদের এখানে এমবাসি আছে, সেটার জন্য তারা ভিসা দিচ্ছে না, আমাদের এখানে তারা কাজ করতেছে বা কাজ করতেছে না, কি প্রয়োজনে কাজ করতেছে, সেইটা কি আমাদের এই মুহূর্তেই দেখা উচিত না? বাংলাদেশে এতজন মানে কি বলে জানি শিক্ষিত বেকার আছে, আমরা এই নির্বাচনের আগে বা এই 5 আগস্টের আগে এটা আমরা অসংখ্যবার শুনেছি যে এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি। আমরা এটাও শুনেছি যে ভারত যে রেমিটেন্স ভারতে নিয়ে আসে তার মধ্যে একটা বড় অংশ বাংলাদেশ থেকে নেয়। এইটা দেখুন, আপনি সর্বশেষ যে তথ্যটা দিলেন এটা কিন্তু ভারতীয় পত্রপত্রিকাতে আমি দেখেছি, আমি বাংলাদেশের কোনো পত্রিকায় দেখিনি। ভারতীয় পত্রপত্রিকাতে বা তাদের স্ট্যাটিস্টিক্সে দেখেছি যে বেশ বড় একটা অঙ্ক এখান থেকে রেমিটেন্স হিসেবে যায় এবং সেটা সম্ভবত ওয়ার্ল্ড ওয়াইড ভারতে যা রেমিটেন্স আছে তার 4th বা 5th পজিশনে। তার মানে এটা তো অফিসিয়ালি হয়তো যাচ্ছে, কারণ আনঅফিসিয়ালি ফিগারটা ওখানে আসে কিনা আমি জানি না। আপনারা সরকার আসার পরে এটা পরীক্ষা করে দেখবেন না বা দেখার পরিকল্পনা? এটা যারা দেখার কথা তারা নিশ্চয়ই দেখছেন, তাদের আরো অনেক কাজ আছে, সেগুলিও তারা করছেন পাশাপাশি। আপনি জানেন যে অর্থনীতির অবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় আছে এবং সেটা সামাল দেওয়ার জন্য আমরা অত্যন্ত যোগ্য দুজন মানুষকে পেয়েছি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং আপনার ফাইন্যান্স অ্যাডভাইজার। তারা এগুলি সবই সামাল দেওয়ার চেষ্টা করছেন।
আহ, আমি আমার তরফ থেকে এটা নিয়ে কোনো কথা বলি না, কারণ প্রত্যেকেরই তো প্রায়োরিটিজ আছে। এখন যে আপনার কাছে যে কি মনে ব্যাপারটা হয় এটা এটা প্রায়োরিটিতে উপরের দিকে থাকা উচিত কিনা? একদিকে আমাদের বেকার সমস্যা আছে, অন্যদিকে আমাদের রেমিটেন্স যদি অকারণে শুধুমাত্র আরেকটা সরকার আরেকটা দলকে তুষ্ট করার জন্য যদি কিছু ভারতীয় এখানে চাকরি করতে থাকতো, তাদের মধ্যে যদি কেউ বেনামে কাজ করতো, তাদের মধ্যে কেউ যদি এইখান থেকে মূল্যবান আমাদের আমাদের আপনি এটা নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার। আপনি সবসময় বলেছেন যে আমাদের মধ্যপ্রাচ্যের লোকজন এত কষ্ট করে এখানে টাকা পাঠায়, আমরা যেন তেনভাবে সেই টাকাটার তো একটা করতে পারি না। এটা প্রায়োরিটিতে থাকা কি উচিত না? না আমি সেটাই শুধু জানতে চাইতেছি। না, অবশ্যই অবশ্যই প্রায়োরিটিতে থাকা উচিত। এবং আমার বিশ্বাস যে যারা এই নিয়ে যারা কর্তৃপক্ষ তারা এই ব্যাপারে তথ্য সংগ্রহ করছেন, এবং এ ব্যাপারে অবশ্যই স্বাভাবিক ব্যবস্থা নিলেই তো কোনো সমস্যা নেই। মানে যারা আইনসঙ্গত ভাবে থাকছেন না, তাদের না, বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। আমার কাছে যে কেন এটা একটু ফানি লাগতেছে, সরি ফানি না, ফানি ইজ স্ট্রং ওয়ার্ড, আমার কাছে এটা কিরকম লাগতেছে, আমরা ইন্ডিয়ার সাথে এত কথা বলতেছি, এত জায়গা দিতেছি, যেই জায়গা থেকে ওরা আমাদেরকে টাকা নিয়ে যাচ্ছে, বা যদি এটা অকারণে নিয়ে যায় থাকে, এটা তো পরীক্ষা করার প্রায়োরিটিতে উপরে থাকার কথা। এইটা প্রায়োরিটিতে পেছনে কেন? মানে আমি কিন্তু একই প্রশ্ন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশের ফিনান্সিয়াল অ্যাডভাইজারকেও করতে চেয়েছি, করেছিও, মানে আমি ঠিক জবাবটা পাই নাই। কেন এটাতে দেরি হচ্ছে এটা আমি ঠিক জানি না। শুধু আমি 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 পরবর্তী প্রসঙ্গে যাই। জনাব তৌহিদ হোসেন, আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম আপনার একটা উক্তিকে উদ্ধৃত করে, সেটি হচ্ছে এরকম: শুধু ভারত নয়, পুরো বিশ্বেই বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন। এই বক্তব্য সমর্থন করেন কিনা শতকরা 73% দর্শক এটি সমর্থন করেছেন, সমর্থন করেননি 27% দর্শক। 98,000 ভোট দিয়েছেন, প্রায় 1 লাখ, বিরাট নাম্বার। মাত্র একদিন এইটা উইন্ডোটা ওপেন ছিল, 1 লাখ লোক এখানে ভোট দিয়েছেন, তাদের মতামতের মধ্যে জানিয়েছেন। আমি একটু এই প্রসঙ্গেই আপনি মতামত দিতে পারেন। আমি শুধু প্রশ্নটি করে রাখি যে সোমবার ঢাকায় বিদেশি মিশনগুলির আমন্ত্রণ জানায় এক কূটনীতিক ব্রিফিং করতে হয়েছে আপনাকে। আপনাদের জন্য আপনি কি বিবেচনা করেন, এটা একটা কঠিন সময়, এইটা কি তারই প্রতিফলন? অন্তর্বর্তী সরকার 4 মাস পরও একটা পরিস্থিতি এরকম, এর দায় কার? এবং বিদেশি কূটনীতিবিদরাও বলেছেন যে সংখ্যালঘুরা ভালো নেই, এরকম পরিস্থিতি তারা শুনছেন। আপনারা এটাতে মানে এটা কি বলবেন, এটা কোন জায়গায় একটু ঘাটতি থেকে যাচ্ছে বাংলাদেশে? বা আপনি বলছেন যে সংখ্যালঘুদের জন্য এরকম পরিস্থিতি সৃষ্টি হয় নাই, তাহলে এটা কেন হচ্ছে? দেখুন, আমি প্রথমে বলেছি যে শুরুতে কিছু সমস্যা ছিল, আমি কিন্তু অস্বীকার করছি না সেটা, কিন্তু সেটাকে সামাল দেওয়া গেছে। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন, গত 2 সপ্তাহের মধ্যে পরিকল্পিতভাবে এটাকে উস্কে দেওয়া হয়েছে আবার। এবং পাশাপাশি দুঃখজনকভাবে এমনকি ভারতীয় অফিসিয়ালরাও এটা নিয়ে কথা বলেছে, মিডিয়াতে তো এটা নিয়ে তোলপাড় চলছেই। আর যে সংগঠনগুলো, আমি যেটা বলছি, যে সংগঠনগুলো, ভারতীয় যে সংগঠনগুলো, হিন্দুত্ববাদী সংগঠনগুলো জড়িত, তাদের কিন্তু বিশ্বব্যাপী তাদের রিচ আছে। সেখানে তারা গত 2 সপ্তাহে কিন্তু একটা নতুন করে আবার হাওয়া তুলতে পেরেছে। অথচ ঘটনাটা কিছুই না, কেউ নিহত হয়নি, একজন নিহত হয়েছে, সে একজন মুসলিম আইনজীবী, এবং একজন মানুষকে অ্যারেস্ট করা হয়েছে। এটা নিয়ে এত বড় তোলপাড় সমস্ত পৃথিবীতে হওয়ার কোনো কারণ নেই যদি ডেলিবারেটলি করা না হয়। এটা ডেলিবারেটলি এটাকে আহ, মানে একটা জেতাহুতি দেওয়া হয়েছে, এবং সমস্ত পৃথিবীতে এটা নিয়ে ক্যাম্পেইন চালু করা হয়েছে, আহ, যেটার কথা আমি বলছিলাম। এবং এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। এমন নয় যে আমরা আহ, এ ব্যাপারে নতুন করে কিছু মানে আমরা পুরনো যে সমস্যাগুলি ছিল সেটাকে আমরা সামাল দিতে পারিনি। যেহেতু নতুন করে এই 2 সপ্তাহে একটা ক্যাম্পেইন চলছে চারদিকে, যাতে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয়, এই জন্য আমি সব রাষ্ট্রদূতকে ডেকে আমাদের পরিস্থিতিটা, আমাদের অবস্থানটা ব্যাখ্যা করেছি, যাতে করে তারা শুধু বিরুদ্ধ মতগুলি শুধু শুনবেন। যারা আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে তাদেরগুলি তো তাদের কানে আসছেই, কাজে সেটার প্রেক্ষিতে আমাদের যে অবস্থানটা কি এবং প্রকৃত অবস্থা কি, আমি তাদেরকে লাস্ট আমি বলেছি আপনারা সারা দেশে ভ্রমণ করুন, আপনারা খোঁজ নিন, আপনারা দেখুন যে কি পরিস্থিতি আছে, কোথায় কি সমস্যা আছে, দেখে তারপরে আপনারা নিজেদের সিদ্ধান্ত নিন। আমি তাদেরকে আহ্বানও জানিয়েছি। ওকে, কিন্তু একটা বিষয় জনাব তৌহিদ হোসেন, আপনি নিশ্চয়ই ব্যাপারটা খেয়াল করছেন যে আওয়ামী লীগ সরকার পতনের পর মানে সেই আগস্ট মাসে, মানে আপনারা মাত্র সরকারে আসছেন সেই আগস্ট মাসে ঢাকা এবং পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু আমরা দেখছি যে হিন্দু জনগোষ্ঠী বাংলাদেশে হিন্দু নিপীড়ন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ এগুলি করছে। তখন কিন্তু সরকার দেশে প্রতিবাদকারীদের বাধা দেয় নাই, মানে বিদেশের কর্মসূচিগুলি নিয়েও কিন্তু কিছু বলা হয় নাই। কিন্তু এখন বিষয়টা নিয়ে আপনারা একটু এক্সট্রা উদ্বিগ্ন, সেইটা কেন? এবং আপনি যে উস্কানির কথা বলতেছেন যে পরিকল্পিতভাবে উস্কে দেওয়া হচ্ছে, সে পরিকল্পিতভাবে উস্কানিটা দিচ্ছে কারা? মানে আপনি কাদেরকে আসলে বলবেন? দেখুন, প্রথমে যে অবস্থাটা ছিল সেটা নিয়ে আমরা কোনো কিছু বলিনি, এই কারণে যে আসলে 2-1টা ঘটনা যে ঘটে নাই তা তো না, আমি সেটা প্রথমে স্বীকার করে নিয়েছি। কিন্তু সেটাকে কিন্তু আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি, এবং
চূড়ান্ত বিচারে দেখা গেছে আসলে এটাতে কোনো ধর্মীয় ওভারটোন ছিল না, আসলে এটা পুরোপুরি ছিল রাজনৈতিক। যাই হোক, সেটা যখন একটা স্তিমিত হয়ে আসছে এবং এক ধরনের একটা স্থিতাবস্থা, আহ, শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে, তখন কিন্তু হঠাৎ করে একটা ওই যে পতাকা লটকানো এবং তারপরে বিক্ষোভ অ্যারেস্ট করা, এটার কোনো অর্থ ছিল না সার্বিক পরিস্থিতির বিচারে। এটা আমি এই কারণেই বলছি যে একেবারে পরিকল্পিতভাবে এটাকে আবার নতুন করে উজ্জীবিত করার চেষ্টা করা হয়েছে। এবং আমি এর আগেও বলেছি, সেটা হলো যে তাদের সমস্ত পৃথিবীতে রিচ আছে, কারণ এই সংগঠনগুলো যথেষ্ট অর্থশালী, তারা বিভিন্ন দেশে তারা তাদের এই প্রোপাগান্ডা চালাতে পারছে, যেই কারণে এই পরিবেশটা সৃষ্টি হয়েছে। এবং আমাদেরকে এটার আহ, এটাকে কাউন্টার করার জন্য আমার ডাকতে হয়েছে রাষ্ট্রদূতদেরকে, না হলে এটা তো এর আগে তো এটার প্রয়োজন ছিল না, এই জন্য আমরা করিনি। আমি একটু খোলাখুলি জানতে চাই যে এই বিষয়ে যে ধরেন আমরা যে প্রতিষ্ঠানটার কথা বলছি আন্তর্জাতিকভাবে যাদের একটু উপস্থিতি রয়েছে, ইসকন, তো ইসকন তো জুলাই মাসেই চিন্ময় কৃষ্ণ কে মানে তাদের সংগঠন থেকে বহিষ্কার করেছিল, কিন্তু ব্যাপারটার সাথে ইসকনের সাথে চিন্ময়, পতাকা অবমাননা, গ্রেপ্তার, এগুলি কি খুব দরকার ছিল? মানে কেউ কেউ বলছেন যে এটি আসলে মানে মানে এই এই চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে তারা আলোচনার বদলে মামলা, গ্রেপ্তারে সরকার কেন গেল, সেইটাও একটা প্রশ্ন। আপনার কাছে কি মনে হয়, আপনি যদি একটু ছোট করে বলতেন। আমি যেটা খুব ছোট করে বলি, সেটা হলো যে আসলে যে পরিস্থিতি ছিল এবং যেভাবে প্রভোগ করা হয়েছিল, তাকে তো অ্যারেস্ট না করে উপায় ছিল না, কারণ আইন অনুযায়ী তাকে অ্যারেস্ট করতে হয়। মামলা হয়েছে, অ্যারেস্ট করেছে, বেল দেয় নাই, সেটা হলো জুডিশিয়ারির ব্যাপার। এবং তারপরে তো আরো উচ্চতর আদালতে যাওয়ার সুযোগ ছিল, তা না করে তারা কিন্তু সেখানে ভায়োলেন্স করেছে। তো চিন্ময়ের যারা সহযোগী সহকারী আছে, তো আমিও শুনেছি বা পত্রিকাতে পড়েছি যে চিন্ময়কে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে। তাহলে ইসকন সেটা এখন স্পষ্ট করে জোরে বলুক, ভারত থেকে সেটা বলা হোক যে ইসকন প্রেস কনফারেন্স করে বলেছে ইসকন পরদিনই যে আমাদের সাথে চিন্ময় কৃষ্ণের কোন রকম কোনো সম্পর্ক নেই। দেখুন, তারপরেও কিন্তু ভারতীয় মিডিয়া এটাকে কিন্তু ইসকনের বিরুদ্ধে যে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা ভেবে কিন্তু উত্থাপন করছে এটাকে। এখন মিথ্যাচার খুবই কিন্তু দেখুন, মিথ্যাচারের মাধ্যমে, পুরো জিনিসটা মিথ্যাচারের মাধ্যমে করা হচ্ছে, এটাই হলো দুঃখজনক। কিন্তু ভারতীয় মিডিয়াকে মানে ধরেন একটা দেশের মিডিয়ার কিছু অংশ, আমি বলবো যে ভারতীয় মিডিয়াও আমি খেয়াল করি, কিন্তু তার আসলে 15 থেকে 20 ভাগ, এবং আমি এটা স্পষ্ট বলি, ভারতীয় মিডিয়ার মিথ্যাচার মানে যদি আমরা একদম নাম উল্লেখ করে বলি, ধরেন আমি নাম উল্লেখ করে বলি, রিপাবলিকান টিভির যে এরকম করবে, রিপাবলিক টিভি যে এরকম করবে, এরকম করে, সেই জন্য ভারতেও তাদের গ্রহণযোগ্যতার লেভেল কিন্তু খুব বেশি না। বাংলাদেশের মানুষ যখন রিপাবলিক টিভিকে সমালোচনা করার জন্য রিপাবলিক টিভিকে অনেক বেশি দেখছে, তখন তাদের ভিউ বাড়তেছে, তারা আরো বেশি মজা পেতেছে। মানে আমি কিন্তু বাংলাদেশে 32 বছর ধরে সাংবাদিকতা পড়াই, আমি জীবনে দেখি না রিপাবলিক টিভি, এবং এদের কোনো বিশ্বাসযোগ্যতা কোথাও ভারতে, কারণ আমি ডয়েচে ভেলেতে যখন ছিলাম তখন পশ্চিমবঙ্গ আমার ইয়াতে ছিল, আমি কেউ তাদের সিরিয়াসলি নিছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কেউ তাদের সিরিয়াসলি নিছে আমি জীবনে দেখি নাই। আমরা এত সিরিয়াসলি কেন নিতেছি এটাকে আসলে? দেখুন 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 আমি কিন্তু রিপাবলিক টিভি দেখে কোনো কিছু বলি নাই, বা আমার মতো কেউ কিন্তু বলে নাই। ব্যাপারটা হলো যে এই যে মিডিয়া এবং দর্শকের যে একটা মিথস্ক্রিয়া, এটা কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এটা কখন যে কোন দিকে যাবে এটার কোনো ঠিক ঠিকানা নেই। এই যে একটা হাইপ সৃষ্টি করা, সেই হাইপে অনেক কিছুকে আগায় নিয়ে যায়, অনেক ফালতু জিনিসও অনেক বেশি গুরুত্ব পেয়ে বসে। বিষয়টা সেরকমই। কিন্তু আপনি শুধু রিপাবলিক টিভির কথা বলবেন কেন? আমি তো আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিলাম যে টেলিগ্রাফের মতো পত্রিকা। আমি সত্যি কথা বলি আপনাকে, ভারতীয় মেইন স্ট্রিম মিডিয়া যথেষ্ট বাজে রোল প্লে করছে। এবং আমি ভারতে 9 বছর কাটিয়েছি, আমি এরকম কখনো দেখিনি। ভারতীয় মিডিয়া ওয়াজ সো রোবাস্ট, এত তাদের আত্মশক্তি এত শক্তিশালী ছিল যে সরকারকে তারা কেয়ার করতো না, বিরোধী মতকে তারা সবসময় সামনে নিয়ে আসতে পারতো, এবং একটা বাজে ইস্যুতে তারা কখনো এভাবে, অন্তত মেইন স্ট্রিম মিডিয়া এভাবে আসতো না। এবার কিন্তু আমরা মেইন স্ট্রিম মিডিয়াকে দেখি নাই যে একটা ন্যাশনাল রোল প্লে করতে, এটা খুবই দুঃখজনক। আমি ভারতীয় মেইন স্ট্রিম রাজনীতি যেমন ডান দিকে ঝুঁকে গেছে অনেকখানি, মনে হচ্ছে আমার যে ভারতীয় মেইন স্ট্রিম মিডিয়াও অনেকখানি
না তাদের ভূমিকা হারিয়েছে। না অ্যাডভাইজার হোসেন, আমি শুধু একাডেমিক ইন্টারেস্টে জানতে চাচ্ছি যে হারাইলো, আমি তার ভোক্তা কেন হচ্ছি, মানে আমার জন্য ভারতীয় মিডিয়াটা কেন জরুরি, ভারতীয় মিডিয়াতে কি দেওয়া হচ্ছে সেইটা আমি কেন এইটা নিয়ে রিয়েক্ট করতেছি এত বেশি, আমার দরকারটা কি ভারতীয় মিডিয়ার খবর দিয়ে খবর জানার, মানে কি আমি, কারণ আমরা কি এটা স্বাভাবিকভাবে বুঝতেছি না যে এই অঞ্চলের মধ্যে রয়টার্স, বিবিসি, সিএনএন, আল জাজিরা, ডয়েচে ভেলের মতো ইন্টারন্যাশনাল মিডিয়াগুলিও রয়েছে। বাংলাদেশের অবস্থা যদি এমনই হইতো যেটা ভারতীয় মিডিয়া দাবি করতেছে, তাহলে তারা রিপোর্ট করতো না? আমাদের মধ্যে কি একটু রেশনাল চিন্তা নাই? আসলে আছে, কিন্তু আপনি খেয়াল করে দেখুন যে ঘটনাগুলি ভারতে ঘটছে, আমাদের সীমান্তে ঘটছে, বা আগরতলায় ঘটলো, সেগুলিকে তো আপনি ইগনোর করতে পারবেন না। তার মানে ভারতীয় মিডিয়ার যে এই যে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ক্যাম্পেইন সেটা ভারতে যথেষ্টই গুরুত্ব পাচ্ছে। ভারতে যখন যে জিনিসটা গুরুত্ব পাচ্ছে, সেটাকে আমরা গুরুত্বহীন চাইলেও বলতে পারছি না, কারণ সেটা ভুক্তভোগী হচ্ছে আমরা। কাজেই আমাদেরকে সেটা তখন লোকজন সেগুলি দেখছে। না না, আমি এটাকে এরকম করে দেখতে চাই যে ধরেন আমি যদি আয়োজন করে আমার একটা শিক্ষা প্রতিষ্ঠানে আরেকটা দেশের পতাকা পারানের প্রতিযোগিতা করি, তাহলে তো এইটার এইটার হিটটাও তো আমার নিতে হবে, তাই না? এই ধরনের কোনো কাজ আমি সমর্থন করি না, আমি শিওর আমাদের সরকারও সমর্থন করে না, এ ব্যাপারে আমি নিশ্চিন্ত। তবে অনেক কিছুই ঘটে যেগুলি সরকারের বা অ্যাডভাইজারদের বিচার বুদ্ধির বাইরেও ঘটে যায় অনেক ঘটনা। কারণ মব ফিলিংস হলো একটা জিনিস যেটাকে আপনি সবসময় নিয়ন্ত্রণ করতে পারবেন না। না, কিন্তু মব ফিলিংস, এই যে ভারতে বাংলাদেশ বিরোধী তৎপরতা, উস্কানিমূলক কর্মকাণ্ডের নিন্দা আমরা সবসময় জানাই, বাংলাদেশ যাতে ভারত বিরোধীদের নামে ভারত কার্ড খেলতে উস্কানিমূলক কিছু না করে, সেটা ভারতের পতাকা অবমাননা করাই হোক বা একটা জাতি হিসাবে একটা জাতিকে খুব খারাপ করে গালাগালি দেওয়ার মধ্যেই হোক, এইটা রোধ করার জন্য কি আমাদের উদ্যোগ আছে? এটা আসলে এখানেই তো মানে আপনার সমস্যা রয়ে গেছে বিভিন্ন রকম, যে আহ, আপনি কতটুকু নিয়ন্ত্রণ করবেন। আপনি যদি নিয়ন্ত্রণ করতে চান, তাহলে তো আবার আপনি ওই 5 আগস্ট পূর্ববর্তী সময়ে চলে যাচ্ছেন, রাইট। যে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা, মানুষের মতামত প্রকাশকে নিয়ন্ত্রণ করা। অনেক সময় তেতো শুধু তো গিলতে হয়। আমরা সেটা পছন্দ করি বা না করি, এই ঘটনাটা ঘটছে বা কেউ একজন কিছু বলছে, এই সরকারের বিরুদ্ধে তো প্রচন্ড তীব্র সমালোচনা হচ্ছে বিভিন্ন মিডিয়াতে, যেটা এটা আমরা মেনে নেই। আমরা যে ঠিক আছে, এটা তার বলার অধিকার আছে, সে বলতে থাকুক। এইভাবেই এটাকে অনেকখানি দেখতে হয় এখন। দেখুন, অ্যাজ লং এজ সরাসরি আমাদেরকে এফেক্ট না করে ভারতীয় প্রোপাগান্ডা, এবং যদি ভারতীয় অফিসিয়াল নর্ম থেকে আমরা সে ধরনের কোনো একই ধরনের কোনো বার্তা বা বক্তব্য দেখতে না পাই, তাহলে কিন্তু আমরা এগুলি নিয়ে মাথা ঘামাতাম না। আমরা আমাদের স্বাভাবিক কূটনৈতিক কার্যকলাপ চালিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করতাম। কারণ আমরা তো চূড়ান্ত বিচারে আমরা মনে করি যে ভারত এবং বাংলাদেশ উভয়েরই স্বার্থে হচ্ছে একটা ওয়ার্কিং গুড রিলেশন রক্ষা করে যাওয়া, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। না, ধরেন এখন ভারতীয় মিডিয়াতে র্যান্ডম একটা উপস্থাপক যিনি অনেক অ্যানিমেটেড হয়ে কথাবার্তা বলেন, তিনি একটা কথাবার্তা বলছেন, আমরা এটাকে পিক করে বলতেছি যে আমাদের দেশের আনসার আরও কি কি গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আরও কি কি বাহিনী মিলে এই সরকারকে ফেলে দেবে, হাসিনা সরকারকে নিয়ে আসবে। ওগুলির ক্ষেত্রে কি আপনারা অনেক বেশি বিচলিত হচ্ছেন, মানে আপনারা মানে ওগুলিকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন, বা মানে মানে আপনাদের গুরুত্ব আমি দিতে হচ্ছে? আমি আমি এটুকু বলতে পারি যে অন্তত পক্ষে আমার এবং যে যেটা আছে, আমার যে কলিগরা আছেন, তারা অবশ্যই এরকম মনে করেন না। আপনি তো খুব সুন্দর করে এক কথায় দৃঢ়ভাবে বললেন, কিন্তু অনেক সময় এরকম মনে হয় না যে ধরেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প, উনি নির্বাচনের আগে আগে দেশের সংখ্যালঘুদের ইয়ে নিয়ে একটা টুইট করেছেন। এখন ট্রাম্পের টুইট আমরা জানি, ট্রাম্পের টুইটের ক্ষেত্রে কোফেফে থেকে শুরু করে এমন অনেক কিছু থাকে যা টুইট নিয়ে আসলে তার অফিস সবচেয়ে বেশি তার ব্যস্ত থাকতে হয়, তার হাত থেকে মোবাইল ফোনও অনেক সময় কেড়ে রাখতে হয়। কিন্তু আমরা দেখলাম যে এটার সাংঘাতিক একটা প্রতিক্রিয়া ট্রাম্প এখন আসলে 21 জানুয়ারির পরবর্তীতে ডক্টর ইউনূস সরকারের এবং জনাব তৌহিদ হাসানের চাকরি থাকে কিনা সেটি নিয়ে সন্দেহ, এই সেই নানা ধরনের বক্তব্য। এগুলিকে আপনারা আসলে কিভাবে দেখেন? মানে ইটস লাইক, দেখুন, আপনারা খেয়াল করে দেখুন, আমরা এটা নিয়ে কিন্তু কোনো ধরনের, তার এই টুইট নিয়ে এই সরকার বা আমাদের সরকারি মিডিয়া কিন্তু কোনো ধরনের কোনো বাড়াবাড়ি করেনি। লোকজন কথা বলবেই, লোকজন কথা বলবে এবং স্পেকুলেট করবেই। এটা তাদের বিশেষ করে এখন এই এই যে ইন্টারনেট এবং মোবাইল ফোনের যুগে এটা আপনি ঠেকাতে পারবেন না, ঠেকানোর প্রয়োজন নেই, মানুষ এটা বলতে থাকুক। কিন্তু আমি প্রথম কথা হলো যে আমার চাকরি থাকবে কিনা এটা নিয়ে আমি বিচলিত নই, এক। দুই দুই হলো যে আমি মনে করি না যে এই কারণে
আমার বা আমার কলিগদের কারো চাকরি থাকবে না, এটা আমি মোটেই মনে করি না। এটা এটা একেবারেই একটা পেরিফেরাল ইস্যু, যেটা নিশ্চয়ই না আমরা বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের মাঝে এটার কোনো বড় ভূমিকা থাকবে বলে আমি না মনে করি না। আমরা আমরা এরকমও শুনেছি যে কামালা হ্যারিস পরাজিত হওয়ার পর এই ইলেকশনে যে পররাষ্ট্র উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা, বিশেষ করে প্রধান উপদেষ্টার যে আপনাদের যে ক্যাবিনেট মিটিং, সেটাতে শোকের ছায়া নেমে এসেছে। আপনারা খুব এটা সম্পূর্ণ এটা 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 আবার একটা অপপ্রচার। এ ধরনের কোনো কিছুই ঘটেনি। আমি আপনাকে সত্যি কথা বলি, জি নির্বাচনের আগে আমি 90% নিশ্চিন্ত ছিলাম যে ট্রাম্প জিততেছে। আচ্ছা 90% শিওর ছিলাম আমি। 10% সম্ভাবনা রাখছিলাম যে মানে একটা আউটসাইড চান্স থাকতে পারে কমলা হ্যারিসের, জি কিন্তু আদারওয়াইজ দেয়ার ইজ নো ওয়ে। আমারও কারণ কারণ দেখুন, আমি আপনাকে একটা ছোট্ট হিসাব বলি, এটা আপনারা মিলিয়ে দেখেন পরে। হুম হুম 4টা ব্যাটল গ্রাউন্ড স্টেটে হুম জো বাইডেন হুম যত যত ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন, হুম হুম সেই জায়গাগুলিতে মুসলিম ভোটের সংখ্যা ছিল তার থেকে অনেক বেশি। হুম সংখ্যাটা খুব বড় না, 7%, 3 থেকে 7%, কিন্তু হি সিগনিফিকেন্ট ওন নাম্বার দোজ বাই 1%, 2%, 3% উনি জিতেছেন ওই জায়গাগুলি। এবং সিগনিফিকেন্ট নাম্বার অর্থাৎ সিম্পলি ওই যদি মুসলিম ভোট ওখানে না যেত, উনি জিততেন না। এক্স্যাক্টলি এবার এবারে কিন্তু কংগ্রেস অবশ্য সেটা হয়তো এবারের মতো অতটা ইনফ্লুয়েন্সিয়াল হয় নাই, কিন্তু এবার তো তাদের সেই অবস্থান ছিল না। মুসলিমরা তো চোখ ফিরিয়ে নিয়েছিল। ইসরায়েল ঘটনার পরে, বিশেষ করে মানে জি, গাজায় ইসরায়েলের ঘটনার পরে। পরে নেতানিয়াহুর জি আগ্রাসনের পরে। জি আচ্ছা আমরা একটু অন্য প্রসঙ্গে যাই, যে কালো টাকা পাচার করা টাকার প্রধান গন্তব্য দীর্ঘদিন ধরে সুইস ব্যাংক, কিন্তু এখন আমরা দেখছি যে গত সরকার আমলে, অর্থাৎ শেখ হাসিনা সরকার আমলে ক্ষমতাসীনদের মধ্যে, ক্ষমতাধরদের মধ্যে সন্দেহজনক বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ হয়েছে যুক্তরাজ্যে। আমরা কারোর জন্য 300 বাড়ি 400 বাড়ি এরকমের কথা শুনেছি, 6,000 কোটি টাকার বেশি সম্পত্তির কথা শুনছি। এই সম্পত্তির বিষয়ে এখন আপনারা কি করবেন? মানে আপনি টেলিগ্রাফের উদাহরণ আমি দিয়েছেন, আমার প্রিয় পত্রিকা ইংল্যান্ডের গার্ডিয়ান কিন্তু লিখেছে, মানে মানে শেখ হাসিনার সহযোগীরা যুক্তরাজ্যে, আপনি নিশ্চয়ই জানেন, বিলাসবহুল সম্পত্তি কেনার পেছনে কোটি কোটি টাকা ব্যয় করেছেন। আপনি কয়েকটা জিনিস খেয়াল করুন। এক, যে নিঃসন্দেহে এই 6,000 কোটি হলো টিপ অফ দি আইসবার্গ। আরো অনেক বেশি আছে যেগুলো এখন আনরিপোর্টেড। দুই, প্রতিটি পেমেন্ট আপনি খেয়াল করুন, হয় ভার্জিন আইল্যান্ডস অথবা আইল অফ ম্যান হয়ে এসেছে টাকাগুলি। অর্থাৎ খুব পরিষ্কার ভাবে এগুলো কালো টাকা, কোনো সন্দেহ নেই। এই দুইটা চ্যানেলে কালো টাকা আসে। এবং আমি জানি না এখন ব্রিটেন এর মতো পুরনো ডেমোক্রেসি, ব্রিটেনের মতো এরকম গণতন্ত্র, ট্রান্সপারেন্সি ইত্যাদির প্রবক্তারা, তারা এটা কি করে অ্যালাউ করছেন। কারণ এটা খুব পরিষ্কার যে বাংলাদেশ থেকে এভাবে টাকা পাচারের, টাকা নিয়ে যাওয়ার কোনো ধরনের আইনগত ব্যবস্থা নেই। এবং এই যে মানুষগুলি, তারা যতই দেখাক যে তারা বাইরে ব্যবসা করেছে, এটা তো অনস্বীকার্য যে টাকাগুলো বাংলাদেশের। তারা দেখিয়েছে বিভিন্নভাবে যে আমি তো অমুকখানে উপার্জন করেছি, অমুকখানে। তারা যদি চেক করে দেখবে যে ওখানে তাদের কোনো আয় নেই, সব আয় এসেছে বাংলাদেশ। কাজেই এটা খুব স্পষ্ট, ব্রিটেনে প্রচুর টাকা যাচ্ছে, এতে কোনো সন্দেহের সুযোগ নেই। আর অন্যান্য জায়গাতেও গেছে, দুবাইয়ে গেছে, সিঙ্গাপুরে গেছে। আমরা সবখানে, আমি ব্রিটিশদের সাথে যখন কথা বলেছি তখনও বলেছি যে এটা একটা ইস্যু, এবং আমরা চাই যে ব্রিটেন আমাদেরকে এ ব্যাপারে সহায়তা করুক। কারণ আমরা জানি যে 100% টাকা কোনোদিন ফেরত আসবে না, কিন্তু টাকা ফেরত আসে, সিজ করা যায় এবং ফেরত আনা যায়। এটা প্রতিষ্ঠিত হলে পরবর্তীতে যারা সুযোগ পাবে মানে ইয়ে করার, দুর্নীতি করার, তারা সাবধান হবে অথবা তারা নিবৃত্ত হবে। এটা আমাদের জন্য এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনাব তৌহিদ হোসেন, আমি একটা খুবই কৌতূহলবশত একটা জিনিস জানতে চাই, যে ধরেন আমি তো জার্মানিতে 5.5 বছর চাকরি করছি, তারপরে এখন নিউ ইয়র্কে আসছি, জানি না এখানে কতদিন থাকবো, থাকতেই চাই আমি এখানে, হয়তো বাংলাদেশে আবার ফেরত যাবো। কিন্তু আমি যতবার বিদেশে আসছি, এটা কিন্তু এয়ারপোর্ট থেকে শুরু করে সব জায়গায় জানতে চায় যে আমার কাছে আসলে কত টাকা আছে। আমি যতবার এখানে বিদেশে ব্যাংক অ্যাকাউন্ট করি, তারা জানতে চায় একটা নির্দিষ্ট পরিমাণে টাকা, এবং সেটা খুব বেশি টাকাও না, আপনি সেটি জানেন। 7-8 হাজার টাকার বেশি, 7-8 হাজার ডলার বা ইউরোর বেশি হলেই তারা জানতে চায় যে তুমি টাকাটা কোত্থেকে পাইছো, আমাকে এটা দেখাও। তো এই নিয়ম যেটা আমার ক্ষেত্রে খাটে, সেটা কি যারা এখানে এসে টাকা রাখে, বাড়ি কিনে, তাদের ক্ষেত্রে খাটে না? তারা টাকাটা আনে কেমনে? মানে শুধুই হুন্ডি, মানে বাংলাদেশের হুন্ডি কি এত স্ট্রং? আমি তো বিলিয়ন বিলিয়ন ডলার। আমি নিজে যেহেতু এভাবে টাকা নিয়ে যাই না, কাজে আমি জানি না আসলে তারা কিভাবে নিয়ে যায়। আমি এটুকু বলতে পারি যে আমি আমার স্ত্রী, বিশেষ করে আমরা যখন ফ্রি মানুষ ছিলাম, প্রচুর ঘুরতাম বাইরে।
সরকার যেটুকু অ্যালাউ করে ক্যাশ নিয়ে যেতে আমরা সেই টাকা নিয়ে যেতাম। কখনো কখনো এমন হয়েছে যে $2000 ফেরত হচ্ছে, আমার একটা কি এ আইএসটি এ নাকি যেন অ্যাকাউন্ট বলে, জি, জি। ওখানে সেটা ফরেন কারেন্সি অ্যাকাউন্ট। জমা করে জি, দিয়েছি। জি, জি, এফসি কোড। জমা করে দিয়েছি। কখনো আমার মেয়ে বিদেশে থাকলে তাকে হয়তো $500 দিয়ে এসেছে যে নে হ্যাঁ, তুই এটা হ্যাঁ, খরচ কর। হ্যাঁ। এটুকু আমাদের সীমা এ পর্যন্তই। কাজে এই যে $1 বিলিয়ন কিভাবে যে পাচার হয়, এটা আরো বড় বিশেষজ্ঞরা বলতে পারবেন, যারা ওই আপনার এসব নিয়ে কাজ করেন বাংলাদেশ ব্যাংকে এবং অন্যান্য জায়গাতে। তারা বলতে পারবেন যে আসলে কি হয়। না, আমি যখন এটি আসলে সিরিয়াসলি জানতে চাই, তখন তারে বলে যে ভাই এটা তো খুব ইজি, এটা তো হুন্ডি, আপনার কত টাকা লাগবে, কত টাকা কোথা থেকে নিতে চান আমাকে দেন, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। ভাই আপনাকে দেন, আমি দিয়ে দিচ্ছি, মানে ইজ ইট দ্যাট ইজি যে আমার কাছে বাংলাদেশে 2 কোটি এটা টাকা থাকলে আমি 2 লাখ ইউরো করে এটা নিয়ে আসতে পারবো? এটা এটা ইট ইজ দ্যাট ইজি, আই ক্যান অ্যাসিওর ইউ। কারণ মানে স্টিল ইট আমাদের ইজ, এটা কি এখনো এত ইজি? মানে আমি আপনাকে বলি, আমি প্রত্যেকেই জানি আমাদের কিছু বন্ধু বান্ধব মাইগ্রেট করে চলে গেছে, তারা এখানে তাদের অ্যাপার্টমেন্ট ছিল বিক্রি করে টাকাটা নিয়ে গেছেন। নিশ্চয়ই এভাবেই নিয়েছেন, নিশ্চয়ই অত কঠিন না নিয়ে যাওয়াটা। কাজে তারা নিয়ে যেতে পেরেছেন। এখন কথা হচ্ছে যে নিয়ে যে গেছেন, তারপরে ওখানে গিয়ে তো তাদের এটাকে রাখতে হচ্ছে ব্যাংকে অথবা বাড়ি কিনতে হচ্ছে। তখন তো তাদেরকে জিজ্ঞেস করার কথা যে তারা কোথায় পেলেন টাকাটা। সেই সেই জিজ্ঞেস করার প্রসেসটা অত্যন্ত দুর্বল, এটা আমি জানি। প্রায় কিছু জিজ্ঞেস করা হয় না। বাড়ি কিনছে, বাস বাড়ি কিনছে, খুব ভালো কথা, এরকম আর কি। আমাদের এখানে যেমন মাঝে মাঝে অ্যাপার্টমেন্ট কেনার জন্য ছাড় দিয়ে দেওয়া হয় যে নো কোশ্চেনস আস্কড, অনেকটা ওই ধরনের ব্যাপার ওখানে দাঁড়িয়ে গেছে। এই লিকেজটা বন্ধ করার কোনো প্র্যাকটিক্যাল উপায় কি আছে? মানে তো এটা তো একটা লিক না, আমরা একদিকে বলতেছি হচ্ছে যে আমাদের মানে মূল্যবান বৈদেশিক মুদ্রা, তারপর আরেকদিকে যদি এই লিকটা থেকেই যায় তাহলে তো চৌবাচ্চা থেকে পানি বেরিয়েই যাবে আসলে। একটা কথা আমি আপনাকে এখানে বলি, যেভাবে অর্গানাইজড ওয়েতে অর্থনীতিকে লুটপাটের ক্ষেত্রে পরিণত করা হয়েছিল, সেই টাকা তো দেশে থাকতে পারে না, সে তো বিদেশে যাবেই। অর্থাৎ বিদেশে যাওয়ানোর জন্যই এই লুটপাট অ্যালাউ করা হয়েছিল, ব্যাংকগুলিকে শেষ করে দেওয়া হয়েছে। 2700 কোটি টাকা 3জন ইয়াং বিজনেসম্যানকে দিয়ে দেওয়া হয়েছে, যাদের কোনো ব্যবসায়িক অভিজ্ঞতা নাই। একদিনে 2700 কোটি টাকা দেওয়া হয়েছে 3জনকে, 900 কোটি টাকা করে। তাদের কোনো ব্যবসায়িক অভিজ্ঞতা নেই। কি জন্য দেওয়া হয়েছে? তারা যাতে এই টাকাটা পাচার করে দিতে পারেন। আপনি যখন এখানে জিনিসটাকে শক্ত করবেন, ব্যাংকিং এবং এখানকার দুর্নীতি বিরোধী অভিযানকে যখন শক্ত করবেন, তখন ধরুন কেউ $2000-5000 নিয়ে গেল আর রেখে আসলো, এটাতে কোনো সমস্যা হবে না, অর্থনীতি সেটুকু সহ্য করতে পারবে। এটা হলো যে বিলিয়ন বিলিয়ন ডলার যেটা পাচার হয়েছে, সেটাকে আপনার বন্ধ করতে হবে। এটাই হলো মূল নীতি। সেটা করতে গেলে দুর্নীতির বিরুদ্ধে যথেষ্ট শক্ত ব্যবস্থা নিতে হবে। আহ, আওয়ামী লীগ আমলের অর্থনীতি নিয়ে, মানে এটার একটু আওয়ামী লীগ আমলের অর্থনীতি নিয়ে একটা শ্বেতপত্র প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দেওয়া হয়েছে, আপনাদের কাছে, মানে আপনাদের কাছেও নিশ্চয়ই এটা পৌঁছেছে শ্বেতপত্র। আমার কাছে এখনো পৌঁছেনি, কিন্তু মূল বিষয়গুলো আমরা জানি। ইন্টারেস্টিং। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য দেখে থাকলে মানে আমি একটু দৃষ্টি আকর্ষণ করবো যে আপনার কাছে দেবপ্রিয় আমার বন্ধু মানুষ, কাজেই সে যখন এটা সার্কুলেট করবে তখন নিশ্চয়ই আমাকেও একটা কপি দেবে। আচ্ছা, যেখানে বলা হয়েছে আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে 28 লাখ কোটি টাকা, মানে আমি যদি শূন্য টুন্যগুলি ঠিক মতো বুঝে থাকি, 28 লাখ কোটি টাকা। এই পাচার হওয়া টাকা কি আপনারা ফেরত আনতে পারবেন? মানে এটা আনার কি কোনো উপায় আছে? এটা নিয়ে কি কোনো কূটনীতিক তৎপরতা আসলে প্র্যাকটিক্যালি, মানে মানে ঠিক জনসভার কথার কথা না, মানে আপনাদেরকে আসলে প্র্যাকটিক্যালি এটা সম্ভব, মানে চাইলে দিবে কি প্রথম, আপনি যদি এক কথায় উত্তর চান তাহলে না, এই 28 লক্ষ কোটি টাকা ফেরত আনা যাবে না। কিন্তু এর আংশিক ফেরত আনা সম্ভব হতে পারে যদি আমরা, এটা কিন্তু আলটিমেটলি লিগ্যাল প্রসেস, মনে রাখতে হবে আমাদের, কূটনীতি শুধু না। আলটিমেটলি কিন্তু আইনের মাধ্যমে কাজটাকে করতে হবে, আইনের মাধ্যমে কাজটাকে করতে হবে। এবং যেসব এগ্রিমেন্টস আছে ওয়ার্ল্ড ওয়াইড করাপশনের এগেইনস্টে বা আমাদের বাইলেটারাল অনেক ক্ষেত্রে থাকতে পারে, সেগুলিকে ব্যবহার করে কিন্তু কাজটা করতে হবে। তাতে করে আমি মনে করি আংশিক ফেরত আনা সম্ভব হবে, হয়তো সেটা বেশ একটা বড় অংশ আনা সম্ভব হবে যদি আমরা সফল হই এবং সাফল্যজনক ভাবে জিনিসটাকে পার্সু করতে পারি। শুনেন, টাকা যার কাছে যায় সে কিন্তু সহজে ফেরত যাক এটা চায় না, আনটিল এন্ড আনলেস তার আইনে সেটাকে খুব শক্ত একটা বাধা নিষেধ দেওয়া থাকে যে না, এই টাকা নেওয়া যাবে না, এটাকে ফেরত দিয়ে দিতে হবে। এরকম যদি না হয় তাহলে কিন্তু হবে না। কারণ চূড়ান্ত বিচারে কিন্তু আপনি যারই টাকা ফেরত আনার চেষ্টা করবেন সে কিন্তু আদালতে যাবে এবং আদালত ডিসাইড করবে যে হ্যাঁ, এটা চুরির টাকা, এটা বাংলাদেশে ফেরত যাওয়া উচিত। এরকম সিদ্ধান্তের আগে কিন্তু টাকাটা আপনি আনতে পারবেন। কাজেই এই ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে, তারপরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য আইন কানুন আছে, সব মিলিয়ে আমাদেরকে এই জিনিসগুলো দেখতে হবে এবং দেখতে হবে যে আমরা কতটা সফল হতে পারি। কালকেই সাফল্য আসবে এটা মনে করা উচিত না, কিন্তু আমাদেরকে পার্সু করে যেতে হবে যাতে করে অন্যরা ডিসকারেজ হয়, প্রথম কথা। ওই যাতে ওই মানে ছিদ্রটা যাতে ছোট হয়ে আসে, প্লাস অন্তত ডিসকারেজ হয় মানুষ বাইরে টাকা পাঠানোর ব্যাপারে। ঠিক হবে।
আপনার কাছে কি মনে হয় যে শ্বেতপত্রটা আপনি এখনো দেখেন নাই, কিন্তু আমি কিন্তু দেখছি, এটা ইন্টারেস্টিং। আমার একজন মানে এমনকি প্রধান উপদেষ্টার কাছে যাওয়ার আগে আমার এটা দেখার সুযোগ হয়েছে, আনুষ্ঠানিকভাবে যাওয়ার আগে। তো আপনার কাছে কি মনে হয় যে এই 23,400 কোটি ডলারের যে হিসাবটা দেওয়া হয়েছে, যেটাকে আমরা আসলে 28 লাখ কোটি টাকা বলতেছি, এটা কি একটা প্র্যাকটিক্যাল হিসাব নাকি আসলে একটা সংখ্যাই বলা হয়েছে? কারণ এত টাকা দুর্নীতি হইলে মানে নাসিরুদ্দিন হজ্জার গল্প আছে না, এইটা যদি মাংসটা হয় তাহলে বিড়ালটা কই, আর তাহলে এটা আবার যদি বিড়াল বিড়ালটা কোথায়? হয় তাহলে মাংসটা কই? মানে এইটা যদি আসলে পাচার হয় তাহলে বাংলাদেশ আসলে চলছে কি? মানে মানে আমি দেখা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অনেকগুলি জায়গা আসলে ঠিক মানে বিশ্বাস্য কিনা এটা আসলে পরীক্ষা করে দেখার দাবি রাখে, নাকি একটা বড় না, সংখ্যা বলা অবশ্যই শুনুন, একটা একটা শ্বেতপত্র মানেই যে এটার প্রতিটা তথ্য একেবারেই একটা নিখাত এবং নিশ্চিতভাবে হবে তেমন তো কথা না। তারা সময় হতে পেয়েছিলেন জাস্ট 2.5 মাস, তাই না? এর মধ্যে প্রতিটা খুঁটিয়ে দেখা সম্ভব না। খুঁটিয়ে দেখতে গেলে হয়তো দেখা যাবে যে কিছু কিছু ধোপে টিকছে না, এটা হতে পারে। কিন্তু আমরা জানি যে আহ, একটা অবিশ্বাস্য পরিমাণ দুর্নীতি দেশে হয়েছে এবং সেই টাকাগুলি নিঃশব্দেই বাইরে চলে গেছে। দুর্নীতির টাকা ওকে। ছোটখাটো কিছু ভোগে লাগে স্থানীয়ভাবে, কিন্তু তারা তো সেই টাকা নিয়ে ব্যাংকে রাখতে পারবেন না, কাজে তারা এটাকে পাচার করে দেবেন, এটাই স্বাভাবিক। এবং দুর্নীতি তো হয়েছে হাজার হাজার কোটি হিসাবে এক একটা প্রজেক্ট। ধরুন আনুমানিক কমপক্ষে 5, কেউ কেউ বলেন 8 বিলিয়ন ডলার চুরি হয়েছে শুধুমাত্র একটি প্রকল্প থেকে, যেটা হলো আপনার ওই রূপপুর প্রকল্প। খুব কনজারভেটিভ এস্টিমেট যে 5 বিলিয়ন ডলার এখান থেকে চলে গেছে। আপনি হিসাব করুন তাহলে, এইভাবে কিন্তু যদি যেতে থাকে, আপনি যদি অন্যান্য প্রজেক্ট গুলি দেখেন, প্রত্যেকটা প্রজেক্ট শুরু হয় যা তার থেকে দ্বিগুণ বেশি বা তার থেকে বেশি খরচ হয়। কিন্তু কিন্তু রূপপুর তো রাশিয়ার, মানে রূপপুর দিয়ে টাকা পাচার করার সুবিধা হয়েছে বেশি, মানে এটা আমি বলতে পারবো না, তবে হিসাবটা খুব সহজ। হিসাবটা হচ্ছে এরকম যে পার্লামেন্টে দাঁড়িয়ে ইয়াফিস ওসমান বলেছেন যে ভারতের সিমিলার প্রকল্পের তুলনায় আমাদের এই প্রকল্পে 40,000 কোটি টাকা বেশি ব্যয় হয়েছে। 40,000 কোটি টাকা বেশি ব্যয় হয়েছে একটি প্রকল্পে। এটা কিন্তু পার্লামেন্টের প্রশ্নোত্তরে উনি উল্লেখ করেছেন। ইন্টারেস্টিং। আমরা আমরা আরেকটা প্রসঙ্গে আসি, যে গত মাসে আমরা দেখলাম যে বর্তমান সরকার একজন উপদেষ্টা, আমি নামই বলি, ডক্টর আসিফ নজরুল সুইজারল্যান্ডে হেনস্থার শিকার হয়েছেন। হেনস্থা মানে তাকে আওয়ামী লীগের যারা আছেন তাদের কেউ কেউ, আমরা যতটুকু দেখেছি তার চেয়েও বেশিও নাকি ঘটেছে, যারা দায়ী, মানে আমরা এটার মধ্যে দেখতে পাই সুইজারল্যান্ডে কি আসলে আমাদের একজন অ্যাডভাইজারের কোনো প্রোটোকল নাই, মানে মানে জেনেভাতে তো মিশন আছে যেখান থেকে তিনি আসছিলেন, সেটার মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ আছে কিনা, প্রোটোকলের জায়গায় কোনো ঘাটতি ছিল কিনা? দেখুন, প্রোটোকলটা কিন্তু বেসিক্যালি, আমি তো দীর্ঘদিন প্রোটোকলে কাজ করেছি। প্রোটোকল হলো কমন সেন্স এবং পরিস্থিতি সামাল দেওয়া উপস্থিত। আহ, আমি আসিফ নজরুলের কাছে দুঃখ প্রকাশ করেছি এবং এই জিনিসটা আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হিসেবে আমি লজ্জিত এবং দুঃখিত যে এই ঘটনাটা ঘটেছে। অবশ্যই এটা কোনো অবস্থাতেই ঘটা উচিত ছিল না। যেই একজন অফিসার এবং দায়িত্ব ছিল তাকে প্রোটোকল দেওয়া ওই মুহূর্তে, কারণ ওখানে আমি একটা কথা বলি, মানে সুইস নিয়ম অনুযায়ী শুধু আসলে ফুল টাইম সিকিউরিটি তারা দেয় শুধু রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং ক্ষেত্র বিশেষে পররাষ্ট্রমন্ত্রী। অন্যদের ক্ষেত্রে তারা যদি তারা স্পেসিফিক ইয়া পায়, মানে থ্রেট পায়, তখন তারা দেয়। এখন এই ঘটনাটা কিন্তু এই ধরনের ঘটনা প্রথম ঘটেছে। এখন আমরা সবাইকে অ্যালার্ট করেছি যে এই ধরনের ঘটনা যেন কোনো অবস্থাতেই ঘটতে না পারে, আগে থেকে ব্যবস্থা নেওয়ার জন্য। আমি এই জন্যই বলছি যে এটা প্রথম ঘটেছে এবং সেটার জন্য আমি অত্যন্ত দুঃখিত বোধ করছি এবং লজ্জিত বোধ করছি যে এটা আসিফ নজরুল একজন বন্ধু মানুষ, তার ক্ষেত্রে এটা ঘটেছে এবং অত্যন্ত জ্যেষ্ঠ একজন উপদেষ্টা। যে অফিসার তার সাথে প্রোটোকলের জন্য নিয়োজিত ছিল সে নির্লিপ্ত ছিল বা চুপ ছিল, এটা এটা গ্রহণযোগ্য না। তাকে আমরা নিয়ে এসেছি এবং আমি একটা এনকোয়ারি করেছি। এনকোয়ারিতে একজন উচ্চপদস্থ অফিসারকে পাঠানো হয়েছে এবং তাকে আমি স্পেসিফিক্যালি বলে দিয়েছি, সে যাওয়ার আগে আসিফ নজরুলের সাথে কথা বলে গেছে। আমি বলেছি আসিফ নজরুল সাহেবের সাথে তুমি কথা বলো, ওনার যা যা সন্দেহ আছে, যা কিছু অভিযোগ আছে সবগুলি তুমি শোনো। আমি তাকে এটা বলে দিয়েছি যে তুমি ওখানে যাচ্ছ, তুমি আমার কর্মকর্তা, এটা ঠিক, কিন্তু তুমি সেটা সম্পূর্ণ ভুলে যাবে ওখানে গিয়ে। সে একজন অত্যন্ত ভালো এবং পরহেজগার মানুষ। আমি তাকে বলছি তুমি কিন্তু, তোমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে তুমি সম্পূর্ণ নির্মোহভাবে তুমি এর দিকে তাকাবা এবং আমাকে রিপোর্ট দিবে। আমি সেই রিপোর্টের প্রতীক্ষা আছি। যদি দেখি যে আসলে আর কারো কোনো দোষ আছে, নিতান্তই একটা হঠাৎ করে ঘটনা নয়, যদি কেউ দায়ী হয় অবশ্যই তাকে সেটা মূল্য দিতে হবে।
জনাব তৌহিদ হোসেন, আপনি জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি চ্যানেল 24 বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেল, তারা সরাসরি সম্প্রচার করে, কিন্তু তাদের টপ অফ দ্য আওয়ার নিউজের জন্য তাদের ফিরে যেতে হচ্ছে তাদের টপ অফ দ্য নিউজে। আমরা আপনাকে অনুরোধ করবো আপনি আমাদের সঙ্গে আর কিছুক্ষণ একটু থাকেন, আমরা দুই একটা বিষয় আপনার কাছে আর একটু জানতে চাইবো, যে আমরা তো আসলে সবসময় আপনাকে পাবো না আপনার, সেই জন্য আপনার থেকে একটু দুই একটা বিষয় একটু জানতে চাই। এর মধ্যে একটি বিষয় হচ্ছে যে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশ যাবেন, জনাব তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরবেন, এই বিষয়গুলি স্পষ্ট হচ্ছে। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিক থেকে এগুলি কিভাবে ডিল করা হচ্ছে, মানে কেন এই প্রশ্নটা হচ্ছে, অনেকেই বলছেন যে বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান অর্থাৎ বিএনপি আসলে এখন ক্ষমতায় আছেন, আপনাদেরকে আসলে বেশি প্রায়োরিটি বিএনপি রাজনীতিবিদদের ক্ষেত্রেই দিতে হচ্ছে নানা কারণে। আবার কেউ কেউ বলছেন যে আপনারা একটু বিমাতা সুলভ আচরণ বিএনপির সঙ্গে করছেন, মানে দুটিই আমরা শুনছি, আসলে কোনটি এক্ষেত্রে ঠিক আমাদের যদি একটু বলেন। যেহেতু আপনি পরস্পর বিরোধী দুটো তথ্য পাচ্ছেন, জি, কাজেই আপনি ধরে নিতে পারেন যে আমরা সঠিক কাজটি করছি। তারা কি আহ, আমরা অবশ্যই কোনো বিমাতা সুলভ আচরণ করছি না, অবশ্যই বাড়াবাড়ি কিছু করছি না। আপনারা জানেন যে বেগম জিয়া একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি নিগৃহীত হয়েছেন দীর্ঘদিন, অত্যন্ত অসুস্থ, তাকে কাজেই তিনি যাতে চিকিৎসার জন্য যেতে পারেন, যেহেতু তার বিরুদ্ধে কোনো মামলা নেই, সেটা আমরা সহায়তা করছি এবং এটা আমি মনে করি যে সঠিক কাজটি করা হচ্ছে। জনাব তারেক রহমানের ফেরার ব্যাপারে অন্তত আমার কাছে এখন পর্যন্ত কোনো কিছু কোনো আসেনি যে তাকে হেল্প করতে হবে, কিছু হেল্প করতে হওয়ার কথাও না। তিনি একজন রিলেটিভলি ইয়াং মানুষ, উনি যখন মনে করবেন তিনি দেশে আসবেন, তার এগেইনস্টে যদি মামলা না হয় তাহলে আসতেই পারেন। তা আপনি জানেন কি যে তার স্ট্যাটাসটা কি? জনাব তারেক রহমান কি এখন বাংলাদেশের নাগরিক, ব্রিটেনের নাগরিক, পাসপোর্ট বাদ দিছেন, পাসপোর্ট আছে, আসলে কি মানে স্ট্যাটাসটা কি তার এখন? আমি আসলে সত্যিকার অর্থে এ ব্যাপারে আপনি নিশ্চিত কোনো তথ্য আমার কাছে নেই আপনার কৌতূহল হয় এখন। না তৌহিদ ভাই, আপনার কৌতূহল হয় না আহ, যে এটা জানার সত্যি- জন্য? আমার সত্যি তো কথা বলি, সাংঘাতিক কৌতূহল, আমার তো সাংঘাতিক কৌতূহল। আমি আপনার চেয়ারে বসলে প্রথমেই দেখতাম যে আসলে উনি কি এখন না এটা দেখার জন্য দেখুন, মানে শেখ হাসিনারটাও দেখুন, আমার দেখার দারুণ কৌতূহল হয়, তারেক সাহেবেরটাও দেখার দারুণ কৌতূহল হয়, যে মানে তাদের স্ট্যাটাসটা দেখুন, দেখুন, আপনার যা পেশা ওখানে কৌতূহলটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আচ্ছা আর আমার যা পেশা সেখানে কৌতূহলটাকে চেপে রাখাটা হলো কাজ ছিল। এখন আমি বলি না সেটা, আমি তো আচ্ছা, এখন আসলে আমি তো এখন আর ডিপ্লোম্যাট নই, রাইট এখন আমাকে একটা রাইট, দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ পররাষ্ট্র মার্কেট, আপনার মন্ত্রণালয়ে। পুলিশ মার্কেট, রাইট। কাজেই সেখানে আমি হয়তো কৌতূহল দেখাতে যাব না, কারণ যদি উনি দেশে ফিরে আসতে হয় তাকে, যদি উনি ওনার পাসপোর্ট নবায়ন তো করা হয়নি আমি যতটুকু জানি গত সরকারের সময়, সেক্ষেত্রে উনি যদি চান একটা পাসপোর্ট, সেটার জন্য ব্যবস্থা, না ট্রাভেল ডকুমেন্ট হতে পারে, এমনকি যদি উনি দীর্ঘ সময় নিতে চাইলে উনি পাসপোর্টও চাইতে পারেন মিশনে গিয়ে, তখন পাসপোর্ট তো ঢাকায় তৈরি হবে, কাজে একটি সময় যদি ওনার থাকে সেটা উনি করতে পারেন, অথবা অথবা তিনি আমরা একদিনের মধ্যে ট্রাভেল ডকুমেন্ট দিতে পারি তাকে, ওয়ান ওয়ে উনি আসবেন ঢাকায়, এসে উনি পাসপোর্ট দিতে পারেন। ওকে, কাজে এটা এটা খুবই একটা প্রসিডিওরাল ব্যাপার, কাজে এটা নিয়ে আমার উৎসাহ তত বেশি না, আপনাদের তো সাংবাদিক উৎসাহ থাকতেই পারে। দাদা উৎসাহ না, কিন্তু আমার অনেক কৌতূহল যে মানে জনাব তারেক রহমান কি তার পাসপোর্ট আসলে তার এতদিন ছিল না, আপনি এখানে থাকলে আপনার সেই কৌতূহল মেটান না কেন? আপনারা তো মেটাতে পারেন, সুযোগ তো আপনারা নাই, সুযোগ সাংবাদিক, তো নাই, সুযোগ তো নাই। কেন সাংবাদিকরা তো জিজ্ঞেস করতে পারেন তাকে, না না, তাকে বা জিজ্ঞেস তার করা হয় আশেপাশের না, মানে মানুষকে। মানে তাকে তাকে তো জিজ্ঞেস আমি তো মানে করতেই চাই বা করেছিও আমার মতো করে, কিন্তু জবাব তো আসলে দেওয়া না দেওয়া সেটা না, আরেকটা ব্যাপার। এখন আপনি জবাবের অপেক্ষা করেন, দেখেন কি হয়। না না, জবাবই অপেক্ষা করতেছি, আপনাকে শুধু জানতে চাইলাম আর কি। আমার শেষ প্রশ্ন, আচ্ছা, 21 আগস্ট গ্রেনেড হামলার ন্যায় বিচার নিশ্চিতের বদলে শেখ হাসিনা সরকারের একটা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার প্রবণতা আমরা দেখেছি, যে কারণ হচ্ছে 3বার আয় বদল করে চতুর্থবার আসলে তারেক রহমানের নাম সেখানে সাপ্লিমেন্টারি ইয়া দিয়ে ঢুকানো হয়েছে, কিন্তু যে হামলায় 24 জন নিহত হয়েছে, মানে আমি একটু বলেও রাখি, ওই 21 আগস্টের গ্রেনেড হামলার সময় আমি কিন্তু মাঠে দায়িত্বপ্রাপ্ত মানে রিপোর্টার, এবং প্রথম আলোর ওই দিন তো এইটার এই 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 যে হামলায় 24 জন নিহত হয়েছে, 3 শতাধিক নারী ও পুরুষ আহত হয়েছে, তার যদি বিচার না হয়, আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি যে সেটাকে কার্পেটের নিচে ঢুকে যাওয়ার একটা দেখা দিচ্ছে। তবে বিদেশে বাংলাদেশ নিয়ে বার্তা কি হবে, আপনি এটাকে আসলে কিভাবে দেখেন, মানে আই ওয়ান্ট টু ইউর টেক অন ইট। প্রথমত হলো যে বিচারালয়ের কোনো বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। দ্বিতীয় হচ্ছে যে আমি অবশ্যই চাই যে কোনো অপরাধের বিচার হোক এবং সেটা যেন ন্যায় বিচার হয়। আপনিই বলছেন যে এটাতে বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন হয়েছে আগে, এটা সবসময় ন্যায় বিচারের জন্য কিন্তু এই ধরনের কার্যক্রম সবসময় ক্ষতিকর। তো সেই ক্ষতিকর কাজটি হয়ে গেছে, এখন আমি জানি না আদালত ঠিক করবেন যে আসলে যারা নিহত হয়েছেন তারা ন্যায় বিচার পাবেন কিনা, কিভাবে পাবেন।
এটা তো আমার আসলে বলার মতো কোনো এখতিয়ার নাই। না, আদালতে আমরাও মন্তব্য করতে চাই না, কিন্তু এই ঘটনার ক্ষেত্রে আমরা যাদের তদন্তকারী কর্মকর্তাকে জুডিশিয়ারি এক্সিলেন্ট হেড মনে করি, আপনি নিশ্চয়ই জানেন যে বিএনপি এর জন্য একটি জজমেয়া সৃষ্টি করেছিল, একটি বানানো লোক। তারপরে আওয়ামী লীগ এসে এটিকে তদন্ত করার নামে 3বার আইও চেঞ্জ করে তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষকে আরেকজন তদন্তকারী কর্মকর্তা দিয়ে তার নাম ঢুকাইছে, এবং যিনি তদন্তকারী কর্মকর্তা ছিলেন তাকে আবার এমপি পদে নমিনেশন দিয়েছে। অন্যায়। কিন্তু ঘটনা হচ্ছে যে এই 24 জন নিহত করা, শেখ হাসিনাকে মারার এই অ্যাটেম্পটের এটার ফলে এখন আবার কেউ মানে এটার জন্য দায়ী না, এরকম একটা ভাইব আমরা পাচ্ছি যে কেউ এটার মধ্যে জড়িত না। যেখানে আপনার বন্ধু, আপনার উপদেষ্টার মধ্যে প্রফেসর আসিফ নজরুল আমাকে স্পষ্ট বলেছিলেন যে অবশ্যই এইটার মধ্যে থেকে কেউ না কেউ এটার মধ্যে জড়িত থাকার কথা। তিনি বলেছিলেন যে তিনি মনে করেন যে এটার বিচার হওয়া উচিত, বিএনপি এটাকে মিস হ্যান্ডেল করেছে। কিন্তু আমরা বিচার বিভাগের কাছে আসলে এর কোনোটাই আই ডোন্ট নো, আমিও আপনার মতো কিছু মন্তব্য করতে চাই না। আপনি যদি আপনি যদি আমরা একদম শেষ পর্যায়ে আপনি যদি বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করার জন্য যে নানা ধরনের নানা কিছু আসলে মানুষ শুনছে, গুজবের জন্য দেশ ভাসছে, এই শেখ হাসিনা টুপ করে ঢুকে পড়ছেন কিনা, আবার আপনার ক্ষমতা নিয়ে নিচ্ছেন কিনা, সেই ধরনের একটা আতঙ্ক বা জুজুর ভয়ও অনেকের মধ্যে কাজ করছে। ইন্ডিয়া বাংলাদেশকে আক্রমণ করবে কিনা, খুব যুদ্ধের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে কিনা, আমরা বন্ধুহীন হয়ে পড়বো কিনা, সেটাও রয়েছে। আপনি যদি শেষ পর্যায়ে এসে এগুলি কিছু বলতেন বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করার জন্য। এবং আপনাকে একটু বলেও রাখি যে অনেকেই কিন্তু এই উদ্বেগ জানাচ্ছেন যে আসলে এটা কি হবে, আবার অনেকে মনে করছেন যে না, আমাদের এখন যুদ্ধই করা উচিত, আমরা যুদ্ধ ঘোষণা করব, যুদ্ধ করব, এরকম একটা মানে কি বলবো, একটা 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 ঠিক একটা খুব মানে ব্রেভারি দেখানোর একটা জায়গাও কেউ কেউ আছেন। না দেখুন, বাংলাদেশ যুদ্ধ করবে না, অন্তত নিজে থেকে কখনো যুদ্ধ করবে না, এবং আমরা অবশ্যই চাইবো যে আমাদের উপর কেউ যুদ্ধ চাপিয়ে না দেয়। এটা আমার বিশ্বাস, এই ধরনের পরিস্থিতি যাবে না। আমি মনে করি যে এই মুহূর্তে বিশেষ করে পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে যে যেসব ঘটনা ঘটছে গত কিছুদিনে, আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের অন্তত কিছু বিষয়ে জাতীয় ঐক্যমতের সৃষ্টি হয়েছে এবং এক ধরনের ওয়াননেস দেখা দিয়েছে, যেটা একটা ভালো জিনিস। আমি মনে করি যে বাংলাদেশের মানুষ যদি একতাবদ্ধ হতে পারে, তারা অনেক বাধাকে জয় করতে পারে। এবং বাংলাদেশের যে অগ্রগতি, সেটাকে তো প্যারাডক্স বলেছেন অনেকেই, কারণ তারা কারণ খুঁজে পাচ্ছিলেন না। আসলে বাংলাদেশের মানুষ অনেক কিছু করতে পারে, সেটা আমাদের যে তরুণ প্রজন্ম তারা দেখিয়েছে, যে ছাত্ররা বেরিয়েছে তারা দেখেছে, যে তারা দেখিয়েছে যে তারা দেশের ভবিষ্যৎ নিয়ে কনসার্ন তারা, এবং তারা সেই ভবিষ্যৎ বিনির্মাণ করতে আগ্রহী, এবং সেটার প্রয়োজনে তারা সেজন্য চরম আত্মত্যাগ করতে রাজি আছে। আমি মনে করি বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সম্পদ হচ্ছে এটা, যে আমাদের যে ইয়াং জেনারেশন আছে তারা দেশের স্বার্থের ব্যাপারে ঐক্যবদ্ধ হবে। কিছু ধরুন যখন চ্যালেঞ্জ কম থাকবে তখন দেখা যাবে যে কিছু ডিভিশন হচ্ছে, কিন্তু যখন আবার বড় চ্যালেঞ্জ দেখা দেবে, আমি নিশ্চিন্ত বাংলাদেশের যে ইয়াং জেনারেশন, যেটা আমাদের পরের জেনারেশন, যেটা তারা ঐক্যবদ্ধ থাকবে এবং তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকবে। পররাষ্ট্র উপদেষ্টা জনাব মোহাম্মদ তৌহিদ হাসানকে আপনারা এতক্ষণ শুনলেন। তিনি অনেকগুলি বিষয়তে আমরা মানে যতগুলি বিষয় আমরা প্রশ্ন করতে চেয়েছি, আপনারা যেসব বিষয়ে প্রশ্ন করতে চেয়েছেন তিনি সবগুলির জবাব দিয়েছেন, মন্তব্য করেছেন, তার মতো করে তিনি এই বিশ্লেষণ করেছেন। আমরা জনাব মোহাম্মদ তৌহিদ হাসানকে অনেক ধন্যবাদ দিতে চাই, এবং দর্শক আপনারা আমাদের সঙ্গে ছিলেন, অনেক দর্শক আমাদের সঙ্গে আজকে অনুষ্ঠানটি দেখেছেন, মন্তব্য করেছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ। এবং আমরা বৃহস্পতিবার আপনাদের সঙ্গে নতুন কোনো অতিথি নিয়ে আসবো। জনাব মোহাম্মদ তৌহিদ হাসান, আপনাকে আবারও ধন্যবাদ, শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে